5 বছর আগে এক ভয়ঙ্কর চক্রান্ত করে মেয়েটিকে ফাঁসিয়ে তার সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু তারা জানতো না মেয়েটি আসলে কতটা ক্ষমতাশালী। মেয়েটি কিভাবে তার শত্রুদের শাস্তি দেবে, আর এই জার্নিতে তার শেয়াল স্বামী তাকে কিভাবে সাহায্য করবে, এই নিয়ে আজকের ম্যাজিক্যাল ইন্টারেস্টিং একটা ড্রামা এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার শুরুতে আমরা আমাদের প্রধান চরিত্র মুনকে দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে মুন সেই সাম্রাজ্যের যে মেন দ্বার ছিল বা ফটক ছিল সেখানের পাঁচিল থেকে ঝাঁপ দেয়, এবং সে সেখানে পড়েই মারা যায়। এবার রাজ্যের সেই মেন দরজার সামনে তখন আমরা সেই রাজ্যের যুবরাজ অলিভারকে দেখতে পাই। আসলে অলিভার তখন সেখান থেকে বেরিয়ে অন্য একটি সাম্রাজ্যে যাচ্ছিল বিয়ে করার জন্য। এবার মুন তো সেখানে পড়েই মারা যায়, কিন্তু মুনের দেহে তখনই প্রবেশ করে অন্য একটি মেয়ের আত্মা, যে কিনা আসলে একজন বিশাল শক্তিশালী কাল্টিভেটর ছিল। এবং তখনই মুন জেগে ওঠে। আর মুনের শরীরে আমরা নানা রকম আঘাতের চিহ্ন দেখতে পাই, এবং আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে এই অত্যাচারগুলো তার উপর অলিভারই করেছিল। এবার মুন তো উঠে দাঁড়িয়ে বলে যে, কি ব্যাপার অলিভার, তুমি বিয়ে করতে যাচ্ছ? তা আমার আর তোমার এঙ্গেজমেন্ট তো এখনো আমরা ভাঙিনি, তারপরেও তোমার বিয়ে করার এত তাড়া? এবার এই কথা শুনে সবাই তো বলে ওঠে যে হ্যাঁ, মুনের সাথে যুবরাজের বিয়ের কন্ট্রাক্ট ছিল। এবং একজন বলে যে হ্যাঁ, আমি শুনেছিলাম ওদের নাকি অনেক ছোটবেলায় বিয়ে ঠিক হয়ে গেছিল। এবং মুন তখনই বলে যে তুমি যদি আমাদের বিয়ে ভাঙতে না পারো তাহলে সেটা আমিই করে দিচ্ছি। এবং মুন প্রায় উড়ে গিয়ে অলিভারের পতাকার উপর রক্ত দিয়ে লিখে দেয় যে সে অলিভারকে ডিভোর্স দিয়ে দিল, বা বলা যায় সে বিয়ে ভেঙে দিল। এবার এই ঘটনায় অলিভার তো প্রচন্ড রেগে যায়। সে বলে যে 5 বছর আগে তুমি অন্য একজনের সাথে নষ্টামি করে একটা বাচ্চার জন্ম দিয়েছিলে, তোমাকে আমি বিয়ে কেনই বা করব? তুমি আমার স্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই রাখো না। তো মুন তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। এবার মুন তখনই ভাবে যে ইস, যদি আমার কাছে আমার আগের জন্মের সেই সেনম রিংটা থাকতো, যেটা সাহায্যে কিনা আমি তাড়াতাড়ি হিল করতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। এবং তখনই মুনের হাতে একটি আংটি ম্যাজিক্যালি চলে আসে, যে আংটিটা নাকি তাকে অসাধারণ ক্ষমতা এবং হিলিং পাওয়ার দেবে। ওদিকে অলিভার তো মুনের ওপর প্রচন্ড রেগে গেছিল, এবং রেগে গিয়ে সে মুনের ওপর হামলা করে। কিন্তু মুনের আংটির সাহায্যে এবং মুনের ক্ষমতার সাহায্যে সেই হামলা মুন আটকাতে পারে, যদিও মুন তখন অনেকটাই দুর্বল ছিল। এবার মুন তো তখনই বলে যে অলিভার, তুমি আমার ওপর হামলা করেছো, এবার আমার পালা। এবং মুন ছুটে গিয়ে অলিভারকে একটা লাথি মারে, কিন্তু অলিভার তো তাতেই 10 হাত ছিটকে চলে যায়। মুন তো অলিভারের চুলের মুঠি ধরে বলে যে তুমি এই রাজ্যের যুবরাজ, তাই জন্য এবারের মতো আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। অন্য কেউ হলে এতক্ষণে তুমি আমার হাতে মারা পড়তে। এবার মুন তো সেখান থেকেই নিজের বাড়ি চলে আসে, এবং আমরা দেখতে পাই যে বাড়ির সামনে মুনের 5 বছরের ছেলে শাওবাও তার জন্য অপেক্ষা করছিল। এবং শাওবাও তো মুনকে দেখেই তার দিকে ছুটে আসে এবং তাকে জড়িয়ে ধরে। শাওবাও বলে যে মা, তোমার কি চোট লেগেছে? এবার ব্যাপারটা হচ্ছে যে 5 বছর আগে একটা ঘটনা ঘটেছিল যার ফলে মুন প্রেগনেন্ট হয়ে পড়ে, এবং তাই জন্য তারপর থেকে তাকে অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছে। এবং সেই প্রেগনেন্সির সন্তানই হচ্ছে শাওবাও। এবার এই কারণেই অলিভারের সাথেও তার বিয়েটা ভেঙে গেছিল, বা বলা যায় সম্পর্কটা ভেঙে গেছিল। তাই জন্য আগের মুন শাওবাকে কখনোই অতটা ভালোবাসতো না, কারণ শাওবাওকেই সে নিজের দুর্ভাগ্যের জন্য দায়ী করত। কিন্তু এই নতুন মুন সেরকমটা ছিল না। সে শাওবাওয়ের হাত ধরে বলে যে আমার কিচ্ছু হয়নি, চলো আমার সাথে। এবার শাওবাও তো খুব খুশি হয় যে তার মা তার হাত ধরেছে, কারণ এতদিন তার মা তাকে অতটা ভালোই বাসতো না। এবার মুন বাড়িতে ঢুকতেই সেখানে আমরা তার দুই বোন ইয়েচু এবং ইউকে দেখতে পাই। ইউ বলে যে মুন, তুমি আমার পারমিশন ছাড়া বাড়ি থেকে বেরিয়ে গেছিলে কোন সাহস? ইউ বলে যে সত্যিই তো, তোমাকে আমাদের না খেতে দিয়েই মেরে ফেলা উচিত ছিল। তোমার এত সাহস হয় কি করে যুবরাজের বিয়ের মাঝখানে গিয়ে সমস্যা সৃষ্টি করছো? তোমাকে আর তোমার এই বাচ্চাটাকে আমাদের আগেই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত ছিল। এবং এই বলে ইউ তো তখনই শাওবাওকে মারতে যায়, কিন্তু মুন তার হাত ধরে নেয় এবং বলে যে আমার বাচ্চার গায়ে যদি হাত দিতে চাও তাহলে তোমার হাত আমি ভেঙে দেব। এবার ইয়াচুতো বলে যে মুন, বাবা যদি জানতে পারে তাহলে কিন্তু ভীষণ রাগ করবে। এবং ইউ তখনই তার আশেপাশে যে গার্ডরা ছিল তাদের ডেকে বলে যে তোমরা কি দেখছো, ওকে এক্ষুনি ধরো। কিন্তু তখনই মুন তার মায়ের শিলমোহরটি বার করে। এবার মুনের মা এমিলি ছিল জেনবেই সাম্রাজ্যের একজন মার্কুইস, এবং সে অত্যন্ত শক্তিশালী একজন মহিলা ছিল।
তাই জন্য তার এই সিলমোহর দেখে গার্ডরা আর মুনের দিকে এগোনোর চেষ্টা করে না, এবং মুন তো সেখান থেকে চলে যায়। কিন্তু মুনের এই বদলে ইয়েচু এবং ইউ প্রচন্ড অবাক হয়ে যায়। ইউ তার দিদিকে বলে যে দিদি, মুন হঠাৎ এমন করে বদলে গেল কি করে, কিন্তু কোনো ব্যাপার না, এরপর তুমি ডিভাইন একাডেমিতে গিয়ে কম্পিটিশন জিতবে এবং তাহলে তুমি স্যাক্রেড রেলমের রাজকুমারকে বিয়ে করতে পারবে। তারপর আমরা মুনকে মজা দেখাবো। এবার এই সাম্রাজ্যের অনেকগুলি ভাগ ছিল, মানে কার কেমন পাওয়ার সেই অনুযায়ী, এবং স্যাক্রেড রেলম তো ছিল সবচেয়ে উপরের একটা সাম্রাজ্য বা রেল। সেখানে রাজকুমারকে বা রাজাকে বিয়ে করা মানে সেটা অনেক বড় ব্যাপার ছিল। এবার মুন তো তার ঘরে ফিরে আসে এবং তখনই সেখানে সে একটি ছোট্ট সাদা শিয়ালের বাচ্চা দেখতে পায়। মুন বলে যে এটা আবার কি, এবং শাওবাও বলে যে মা, এটা খুবই দুর্বল অবস্থায় এখানে পড়েছিল, তাই জন্য আমি ওকে নিয়ে এসেছি, যদি ওকে বাঁচাতে পারি। এবং তখনই আমরা সেই শিয়ালের বাচ্চার মনের কথা শুনতে পাই। শিয়ালের বাচ্চাটি মনে মনে বলে যে আমি কোনো শিয়ালের বাচ্চা নই, আমি হচ্ছি স্যাক্রেড রেলমের একমাত্র রাজকুমার নাইজেল, কিন্তু এখন আমি নিজেকে এই অবস্থায় রেখেছি। কিন্তু একমাত্র মুনই এই শিয়ালের সমস্ত কথা, মানে সে মনে মনে যে কথাগুলো বলছিল সেগুলো শুনতে পাচ্ছিল। এবং নাইজেল অর্থাৎ শিয়ালটি ভাবে যে কি ব্যাপার, এই মেয়েটা আমার কথা শুনতে পাচ্ছে কি করে, কেবলমাত্র যদি আমার সাথে কারোর সম্পর্ক থাকে সেই আমার কথা শুনতে পাবে, কিন্তু আমি নিশ্চয়ই কুৎসিত মেয়েটার সাথে কোনোদিন সম্পর্ক করিনি। এবং তখনই নাইজেল খেয়াল করে যে শাওবাওয়ের চোখগুলো বেগুনি হয়ে জ্বলজ্বল করছে, এবং সেটা দেখে নাইজেল আরো অবাক হয়ে যায়। এবং মুন তখনই তার ক্ষমতার সাহায্যে নাইজেলকে অর্থাৎ শিয়ালটি সেরে উঠতে সাহায্য করে। মুন বলে যে শাওবাও, এবার তুমি তোমার খেলার সাথী পেয়ে গেছো, যাও ওকে নিয়ে খেলা করো। এবার মুন তো তখনই তার কাল্টিভেশন ঠিক করার জন্য সেখানেই ধ্যান করতে বা বলা যায় তপস্যা করতে বসে যায়, এবং কিছুক্ষণের মধ্যেই সে নিজের সমস্ত শক্তি রিকভার করে ফেলে। সে বাইরে গিয়ে দেখায় যে সে একটা মুভেতেই সমস্ত পাথর ভেঙে চুরমার করে দিতে পারছে। এবার নাইজেল তো মনে মনে ভাবে যে এই মেয়ে তো সত্যিই খুবই অন্যরকম, ইউনিক, এত তাড়াতাড়ি কেউ এত শক্তিশালী কি করে হয়ে উঠতে পারে। এবার আমরা পরদিন সকালের দৃশ্য দেখতে পাই। সকাল হতেই একজন সেনা মুনের কাছে আসে এবং সে খবর দেয় যে মুনের মা এমিলি অর্থাৎ জেনবেইয়ের মার্কুইজের যে আর্মি ছিল সেখানে রায়েট হচ্ছে। মুন যেন তাড়াতাড়ি সেখানে পৌঁছে যায়। এবার মুন তো সেখানে পৌঁছে যায়, এবং সেখানে আমরা মুনের সাথে লোগানকেও দেখতে পাই, যে কিনা মুনের মায়ের দত্তক পুত্র ছিল। লোগান সমস্ত সেনাবাহিনীকে বলে যে এমিলির একমাত্র সন্তান হচ্ছে মুন, সুতরাং মুনই কেবলমাত্র জেনবে সমস্ত আর্মির ক্ষমতা লাভ করতে পারে বা একমাত্র তাদের লিডার হতে পারে। তো তখনই সেখানে এই আর্মির জেনারেলকে নিয়ে ইউচু চলে আসে। এবার আসলে মুন আর ইয়েচু এরা ছিল স্টেপ সিস্টার, মানে মুনের মা ছিল এমিলি এবং ইয়েচু আর ইউ এর মা ছিল অপর একজন, যে কিনা মুনের বাবার উপপত্নী ছিল। যাই হোক, আর এই আর্মির জেনারেল তো বলতে থাকে যে আমরা সবাই জানি যে মুন কোনো কমমেরই না, তার কোনো ক্ষমতাই নেই, এই আর্মির লিডার একমাত্র ইয়েচুই হতে পারে। এবং ইয়েচু তখনই বলে যে মুন, তুমি যদি আমাদের জেনারেলকে 10টা মুভে হারিয়ে দিতে পারো তাহলে না হয় তুমি এই ক্ষমতাটা নিয়ে নিও। আসলে ইয়েচু এখানে মুনকে ফাঁসানোর চেষ্টা করছিল, যাতে এই লড়াই করতে গিয়ে মুন মারা যায়। মুন বলে যে 10টা, আমার 10টা মুভির কোনো দরকারই হবে না, এবং সে তখনই গিয়ে সেই জেনারেলের ওপর হামলা করে। এবং 10টা মুভ তো অনেক দূরের কথা, তো 3টে মুভেই মুন সেই জেনারেলের পা ভেঙে তাকে রীতিমতো হারিয়ে দেয়। লোগান তো তখনই বলে ওঠে যে কি, এবার তোমরা মানবে তো যে আসলে এই জেনবেই আর্মির একমাত্র লিডার মুনই হতে পারে। কিন্তু তখনই সেখানে যুবরাজ অলিভার চলে আসে, এবং অলিভার এসে পিছন থেকে মুনের ওপর হামলা করে। অলিভার বলে যে মুন মুন হবে লিডার, আর অলিভারের এই হামলাটা হঠাৎ হওয়ায় মুন তো সামলাতে পারে না, এবং তখনই লোগানের কোল থেকে নাইজেল মুনের কোলে চলে আসে। সে তার শক্তির সাহায্যে মুনকে এই অ্যাটাক থেকে বাঁচায়। এবার অলিভার তো তখনই বলে যে তোমাকে একাডেমি থেকে 5 বছর আগে বার করে দেওয়া হয়েছিল, তোমার মতো কাউকে কখনোই জেনবেই আর্মির লিডার বানানো যেতেই পারে না, কিন্তু তুমি যদি আমার কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাও তাহলে আমি দয়া করে তোমাকে আমার উপপত্নী বানিয়ে নিতে পারি। এবং মুন তো তখনই বলে যে আমি আমি তোমার কাছে ক্ষমা চাইবো, ঠিক আছে,
তুমি যখন এতই বাজি লাগাতে পছন্দ করো তাহলে আমার সাথে তুমি একটা বেট লাগাও। আমি যদি আমাদের এই চ্যাম্পিয়নশিপটা জিতে যাই তাহলে তুমি আমার এই পোষা শিয়ালের সামনে ক্ষমা চাইবে। আর 5 বছর আগে আমাকে কেন একাডেমি থেকে বার করে দেওয়া হয়েছিল আর আমার বাচ্চা কোথা থেকে এলো এই বিষয়ে সত্যিটা তুমি সবার সামনে খুলে বলবে। বলো, তুমি এই বাজি রাখতে রাজি আছো? এবং অলিভার তো মনে মনে ভাবে যে মুন তো মার্শাল আর্টসের কিছু জানেই না, ওর মধ্যে কোনো ক্ষমতাই নেই, সুতরাং ও কি করেই বা চ্যাম্পিয়নশিপ জিতবে। তাই জন্য অলিভার এই বাজিতে রাজি হয়ে যায়। এবার আমরা রাতের বেলার দৃশ্য দেখতে পাই। মুন তো নাইজেলকে অর্থাৎ তার ছোট্ট শিয়ালকে সুস্থ করে তোলার জন্য নিজের হৃদয়ের রক্ত ব্যবহার করে, যার ফলে সেই ছোট্ট শিয়াল বা নাইজেল অনেকটাই সুস্থ হয়ে ওঠে। এবার রাতের বেলা মুন যখন ঘুমাচ্ছিল, নাইজেলও তার কোলের উপরই ঘুমোচ্ছিল এবং তখনই নাইজেল তার আসল রূপ ধারণ করে। এবার মুন তো প্রচন্ড চমকে যায় যে এটা কে। নাইজেলের চোখেও আমরা শাওবাওর মতো সেই বেগুনি রঙের আলোটি দেখতে পাই। এবার নাইজেল তো তখনই মুনকে কিস করে। মুন তো সঙ্গে সঙ্গে তার ছুরি বার করে নাইজেলের গলায় ধরে বলে যে তোমার এত সাহস, সত্যি করে বলো তো তোমার আসল পরিচয় কি। এবং নাইজেল বলে যে আমি যদি আমার আসল পরিচয় বলি তুমি ভয় পেয়ে যাবে। এবার ততক্ষণে তো সেখানে শাওবাও চলে এসেছিল। এবার শাওবাও তো নাইজেলকে তখন আদর করছিল, কিন্তু তখনই হঠাৎ ঘরের মধ্যে একটা ধোঁয়া আসে এবং সেই ধোঁয়ার প্রভাবে মুন এবং শাওবাও দুজনেই অজ্ঞান হয়ে যায়। এবং তখনই ঘরে আমরা অপর একটি লোককে প্রবেশ করতে দেখি, যে কিনা ছিল আসলে নাইজেলেরই গার্ড বাই। বাই তো এসেই বলে যে মহারাজ, আপনি ঠিক আছেন তো? আমি আপনাকে সারিয়ে তোলার জন্য অনেক কষ্ট এই ব্লাড রেড জেড পাথরটা খুঁজে পেয়েছি, এটার সাহায্যে আপনি ঠিক হয়ে যাবেন। এবং বাই সেই ব্লাড জেড পাথরটা বার করে, যেটা শক্তির সাহায্যে নাইজেল আবার নিজের রূপে ফিরে আসে। এবার বাই তো তখনই একবার নাইজেলকে দেখে এবং একবার শাওবাওকে দেখে এবং সে বলে যে মহারাজ, আপনার একটা ছেলে আছে, আপনি তো কোনোদিন বলেননি। নাইজেল বলে যে আমার ছেলে? তুমি কি বলছো? বাই বলে যে এটা আপনার ছেলে না, একে দেখতে পুরোই আপনার ছোটবেলার মতো। আমি এক্ষুনি দেখছি যে এটা আসলেই আপনার সন্তান কিনা। এবং বাই তখনই শাওবাওয়ের সামনে একটি লাল পাথর ধরে, যার ফলে শাওবাওয়ের কপালে একটি চিহ্ন ফুটে ওঠে। বাই বলে যে এটাই তো আপনার রাজকীয় রক্তের চিহ্ন। এবং তখন নাইজেল বুঝতে পারে যে আচ্ছা, তার মানে 5 বছর আগের সেই মহিলাটা আসলে মুনই ছিল। নাইজেল বলে যে বাই, তুমি এখন এখান থেকে চলে যাও, আমি কিছুদিনের জন্য এখানে এই শিয়াল রূপেই থাকতে চাই। এবং বাই সেখান থেকে চলে। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। মুন তো তার কাল্টিভেশন করছিল এবং সেই প্রক্রিয়ায় নাইজেলও তাকে সাহায্য করছিল। তখনই পাশ দিয়ে কিছু সৈন্যরা যাচ্ছিল এবং তারা আলোচনা করছিল যে তাড়াতাড়ি চলো, মিস ইয়েচুকে খবর দিতে হবে যে মার্শাল হলে একটি বিষ ধরা পড়েছে এবং সেই বিষটা নিজের পোষ্য বানানোর জন্য সবাই সেখানে যাচ্ছে। এবং মুন এই খবর পেয়ে মার্শাল হলে যায়, যেটা কিনা মার্শাল আর্টসের প্রাসাদ ছিল এমনটা বলা যেতে পারে। এবার মুন যখন সেখানে ঢুকছিল তাকে তো সেখানে ঢুকতে বাধা দেওয়া হয়, যে তোমার মতো অপবিত্র মহিলাকে এখানে ঢুকতে দেওয়া হবে না। এবং তখনই সেখানে আমরা চিনচিয়ানকে দেখতে পাই। চিনচিয়ান ছিল এই প্রাসাদের প্রধান রক্ষকের মেয়ে। চিনচিয়ান বলে যে তুমি তোমার সন্তানের বাবাকে, তারই তো কোনো ঠিক নেই, তোমার সাহস হয় কি করে আমাদের মার্শাল হলের মতো এরকম একটা পবিত্র জায়গায় আসার। এবার মুন তখনই বলে যে আমি যতদূর জানি যে আমাদের সাম্রাজ্যের একটা নিয়ম আছে, এই মার্শাল হলে যে কেউ অপর কাউকে চ্যালেঞ্জ করতে পারে। চিনচিয়ান, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, যদি আমি হেরে যাই তাহলে আমার মায়ের সমস্ত সম্পত্তি আমি তোমাকে দিয়ে দেব। এবার মুনের মা যেহেতু জেনবেই সাম্রাজ্যের মার্কুইস ছিল, তার অনেক সম্পত্তি ছিল। এবার এইসব ঘটনা যখন ঘটছিল, অপরদিকে আমরা এখানে কিন্তু যুবরাজ অলিভার এবং ইয়েচুকেও দেখতে পাই, তারাও এখানে উপস্থিত ছিল। এবার অলিভার তো বলে ওঠে যে সত্যি মুন মনে হয় পাগল হয়ে গেছে, ও চিনচিয়ানের এগেনস্টে কি আর জিততে পারবে? আজকেও সবার সামনে হাসির পাত্রী হবে। কিন্তু ইয়েচু বলে যে অলিভার, তোমার কি মনে হয় না যে এই মুন আগের মুনের থেকে অনেকটা আলাদা? এবং অলিভার বলে যে তুমি আবার ওকে ভয় পাচ্ছ না তো? তুমি ভুলে যেও না যে তুমি আমাকে কি কথা দিয়েছো, তুমি যদি কম্পিটিশনে জিতে স্যাক্রেড রেলমে মহারাজকে বিয়ে না করতে পারো তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। অর্থাৎ আমরা বুঝতে পারি যে অলিভার এবং ইয়েচুর মধ্যেও ভিতরে ভিতরে কিছু একটা চলছিল এবং তারা খুবই গভীর একটা ষড়যন্ত্র করেছিল, যেটা কিনা 5 বছর আগের সেই ঘটনার সাথে যুক্ত ছিল। অপরদিকে চিনচিয়ান তো বলে যে মুন, তুমি কি ভাবছো তুমি আমাকে চ্যালেঞ্জ করবে আর আমি আমারও সমস্ত সম্পত্তি তোমার নামে দিয়ে দেওয়ার কথা বলবো?
মুন বলে যে আমার তোমার কোনো সম্পত্তি চাই না, আমি যদি জিতে যাই তুমি সবার সামনে আমার কাছে ক্ষমা চাইবে, ব্যাস এটুকুই। এবার তারা একটা ম্যাজিক্যাল কন্ট্রাক্টে সাইন করে যে তারা যে কথা বলেছে সেই কথাই খেলার নিয়ম অনুযায়ী রাখা হবে, এবং তাদের দুজনের মধ্যে কম্পিটিশন শুরু হয়। এবং প্রথমেই মুন তার চোখ একটি পট্টি দিয়ে বেঁধে নেয়। মুন মনে মনে ভাবে যে চিনচিয়ান আসলে অনেকটাই শক্তিশালী, তাই কেবলমাত্র নিজের একটা সেন্সকে কমিয়ে দিয়ে সে আরো বেশি শক্তিশালী হতে পারবে, তাই জন্যই সে নিজের চোখ বেঁধে নিয়েছিল। এবার মুন তো সঙ্গে সঙ্গে তার শক্তি প্রয়োগ করতে শুরু করে। অপরদিকে চিনচিয়ানও তার ম্যাজিক্যাল তলোয়ার বার করে এবং তাদের দুজনের মধ্যে যুদ্ধ শুরু হয়, এবং মুন খুব সহজেই চিনচিয়ানকে হারিয়ে দেয়। এবার ততক্ষণে তো চিনচিয়ানের বাবাও সেখানে চলে এসেছিল, এবং মুন বলে যে আমাদের কন্ট্রাক্ট অনুযায়ী চিনচিয়ানকে ক্ষমা চাইতে হবে। ফলে চিনচিয়ান মুন এবং শাওবাওর কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়। এবার তারা আসলে এখানে যে কারণে এসেছিল সেইটা সামনে উপস্থিত করা হয়, অর্থাৎ যে বিস্টটি ধরা পড়েছিল সেই রেড উলফটি সবার সামনে আনা হয়, এবং নিয়ম মতো যে উলফটিকে পোষ মানাতে পারবে সে এই উলফের নতুন মালিক হবে। এবার প্রথমেই তো ইয়েচু যায় সেই বিস্টটিকে পোষ মানানোর জন্য, এবং ইয়েচু তার ক্ষমতা সেই উলফের ওপর প্রয়োগ করে। কিন্তু ইয়েচু জানতো না যে এই উলফটি আসলে কে। এই উলফটি আসলে আগের জন্ম থেকেই কেবলমাত্র মুনের প্রতিই ফেথফুল ছিল। এবার যখন ইয়েচু তার শক্তি এই রেড উলফের উপর প্রয়োগ করে তখন উলফটি কিছু করে না, এবং সবাই ভেবে নেয় যে তার মানে উলফটি ইয়েচুর কাছেই পোষ মেনে গেল। ফলে খাঁচা খুলে দেওয়া হয়। কিন্তু খাঁচা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে রেড উলফটি হিংস্র রূপে বেরিয়ে আসে এবং সে ইয়েচুর ওপর হামলা করে। এবার সবাই তো অবাক হয়ে যায় যে এটা কি হচ্ছে, তার মানে উলফটা ইয়েচুর পোষ্য এখনো হয়নি। এবং ওই রেড উলফটি তখনই মুনের সামনে যায় এবং মুনের সামনে গিয়ে বউ করে, কারণ সে তার আসল মালকিনকে চিনতে পেরেছিল। এবার সবাই তো এই দেখে অবাক হয়ে যায় যে এটা কি করে সম্ভব, এই ফিফথ লেভেলের বীজটা মুনের কন্ট্রোলে, এটা থাকা তো অনেক শক্তিশালী একটা ব্যাপার। এবার ইয়েচু তো চেঁচাতে থাকে যে মুন, তুমি কি করেছো বলো, তুমি এই উল্ফটাকে কোন জাদু করে বশে করেছো সেটা আমাকে বলো। এবং মুন বলে যে মনে হয় আমার সৌন্দর্য দেখিও গলে গেছে। এবার তখনই তো মহারাজের তরফ থেকে একজন গার্ড আসে এবং সে বলে যে মহারাজ মুনকে ডেকে পাঠিয়েছে। এবার মহারাজ অর্থাৎ এই জেনবেই সাম্রাজ্যের মহারাজ, তার সাথে কিন্তু নাইজেলের কোনো সম্পর্ক ছিল না, কারণ মহারাজ জেনবেই সাম্রাজ্যের মহারাজ ছিল এবং নাইজেল ছিল স্যাক্রেড রেলমের রাজকুমার, মানে দুটো আলাদা রেলম ছিল। এবার মুনকে যখনই সৈন্যটি ডাকতে আসে আশেপাশের লোকেরা তো বলে ওঠে যে মহারাজ নিশ্চয়ই মুনকে শাস্তি দেবে, কারণ মুনের জন্য এই রাজকুমার অলিভারের বিয়ে ভেঙে গেল। রাজকুমার অলিভারের পাশের সাম্রাজ্যের রাজকুমারী দংয়াং এর সাথে বিয়ে হওয়ার কথা হয়েছিল, কিন্তু সেই দিন মুন এরকম ঝামেলা করলো, পাঁচিল থেকে ঝাঁপ দিল, এত সিন ক্রিয়েট করলো, তাই জন্যই সেই বিয়ে ভেঙে গেল। এবার মুন তো তখনই মহারাজের সাথে দেখা করতে যায়, কিন্তু আমরা দেখতে পাই যে মহারাজ আসলে মুনকে খুবই পছন্দ করত, কারণ মহারাজ মুনের মায়ের প্রতি খুবই কৃতজ্ঞ ছিল। মুনের মা এমিলি এই সাম্রাজ্যের জন্য অনেক কিছু করেছিল, এবং মহারাজ মুনের মাকে কথা দিয়েছিল যে সে মুনের দেখভাল করবে, সে মুনের যাতে কোনো সমস্যা না হয় সেই দিকে দেখবে। মহারাজ তো বলে ওঠে যে তোমাকে সত্যিই পুরো তোমার মায়ের মতো দেখতে, আর যদি তোমার মা বেঁচে থাকতো তোমাকে এইভাবে বুলি করার সাহস কারোর হতো না। কিন্তু সেই ৫ বছর আগের ঘটনা আমার এখনো মনে আছে। তোমাকে একাডেমিতে অনেক বুলি করা হয়েছিল, কিন্তু আমি কিছুই করতে পারিনি। যতই হোক আমাদের সাম্রাজ্য একটা দুর্বল সাম্রাজ্য, তাই একাডেমিতে বলার মতো কোনো ক্ষমতাই আমার ছিল না। এবং মুন তখনই বলে যে মহারাজ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার মায়ের পদ অধিগ্রহণ করতে রাজি আছি, যাতে আমাদের সাম্রাজ্যকে আবারও শক্তিশালী করে তুলতে পারি। এবং মহারাজ তো খুশি হয়ে বলে যে হ্যাঁ, একদম, আমি চাই এটাই হোক। তুমি যদি এই চ্যাম্পিয়নশিপ জিততে পারো তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি তোমাকে জেনবেইয়ের পরবর্তী মার্কুইস বানাবো। এবার পরের দিন আমরা মুনকে লোগানের সাথে বসে থাকতে দেখি। মুন বলে যে লোগান, ৫ বছর আগে একাডেমিতে আমার সাথে যে ঘটনা ঘটেছিল তার পিছনে কারা দায়ী ছিল তুমি আমাকে বলো। এবার লোগান তো বলে ওঠে যে আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না। এবং মুন তখনই বলে যে কিন্তু তুমি তো সব সত্যিটা জানো, একজন ছিল যে আমার স্পিরিচুয়াল বোনটা কেড়ে নিয়েছিল, এবং তারপরেই সে হঠাৎ করে খুবই ফেমাস হয়ে ওঠে, খুবই শক্তিশালী হয়ে ওঠে।
এবং তার কাছে একটা তলোয়ার দেখতে পাওয়া যায় যেটা কিনা আমার সেই ম্যাজিক্যাল বোন দিয়ে তৈরি। তোমার কি মনে হয় না যে তার শাস্তি হওয়া উচিত? আমি চাই তাকে যেন আমি সঠিক শাস্তি দিতে পারি। এবার সেটা কে আর তাকে কিভাবে মুন শাস্তি দেবে সেটা তো আমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো। আর নাইজেল কিন্তু এখন মুনের সাথেই সবসময় থাকতো। সে বেশিরভাগ সময় তার শেয়াল রূপেই থাকতো এবং যখন তারা আলাদা থাকতো তখন সে তার নিজের রূপ ধারণ করত। এবার পরের দিন মুন তার একাডেমিতে আসে এবং সে সেখানে আসার সঙ্গে সঙ্গেই সামনে আমরা মো বলে একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা আসলে মুনের সেই বোনটি চুরি করেছিল এবং নিজে ক্ষমতাশালী হয়ে উঠেছিল। এবার তখনই তো সেখানে একাডেমির অন্যান্য স্টুডেন্টরাও বেরিয়ে আসে এবং তারা সবাই মুনকে নানা রকমের বাজে কথা বলতে থাকে। তারা বলতে থাকে যে মো হচ্ছে আমাদের একাডেমির অন্যতম ভালো একজন টিচার, আর সেখানে কিনা মুন মোয়ের সাথে নিজেকে কম্পেয়ার করছে। এবার ইয়েচুও তো সঙ্গে সঙ্গে সেখানে চলে আসে এবং বলে যে মুন, তুমি মিস মো এর সাথে কোনো পাঙ্গা নিও না। মিস মো এই কম্পিটিশনের একজন জাজ হতে চলেছে। তুমি ওনার সাথে ঝামেলা করলে পরে আমাদেরই প্রবলেম হবে। এবার মুন তো তার কথার কোনো পাত্তা দেয় না এবং বলে যে মো, তুমি আর কতদিন আমার তলোয়ারটা তোমার কাছে রাখবে বলে ঠিক করেছো বলো তো? আমি তো জানতাম না যে এই একাডেমির লোকজনেরা এত ভালো চুরি করতেও জানে। তোমাদের কি এখানে মার্শাল আর্টস এর সাথে সাথে চুরিও শেখানো হয়? এবার এই কথা শুনে রেগে গিয়ে মোতো তার তলোয়ার বার করে, কিন্তু মুন তখনই সেই তলোয়ারটা ছিটকে দেয় এবং তলোয়ারটা ওপরে গিয়ে কাইন্ড অফ ভাসতে থাকে। মানে এই ধরনের তলোয়ার বা এই ব্লাড ড্রিঙ্কিং তলোয়ারের সাথে সেই তলোয়ারের যে মালিক তার একটা চুক্তি থাকে এবং এই তলোয়ারটা আসলে মুনের মায়ের ছিল। সুতরাং কথা মতো তলোয়ারটা মুনের হওয়া উচিত ছিল। এবার মো তো তখনই বলে যে এই তলোয়ারটা তোমার মায়ের ছিল তো কি হয়েছে, এই তলোয়ারটার মাস্টার এখন আমি, এটার সাথে আমার চুক্তি রয়েছে। তোমার মতো একজন দুর্বল লোক এই তলোয়ারটা ডিজার্ভই করে না। 5 বছর আগে আমি তোমাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছিলাম, তোমাকে সবার চোখে ঘৃণ্য এক ব্যক্তিতে পরিণত করেছিলাম। সুতরাং এবারও সেই একই কাজটা করা আমার কাছে খুব একটা কঠিন হবে না। এবার মুন তো তখনই বলে যে তাই, তুমি মনে হয় জানো না যে এই তলোয়ার নিজের মালিককে খুব ভালোভাবেই চেনে। এবং মুন তখনই সেই তলোয়ারটিকে সামন করে এবং তলোয়ারটি মুনের হাতে চলে আসে। সবাই তো অবাক হয়ে যায় যে এটা কি করে সম্ভব। মুন তো নাইজেলকে লোগানের হাতে ধরিয়ে দেয় এবং সেই তলোয়ার নিয়ে প্রায় উড়ন্ত অবস্থায় উঠে পড়ে এবং সেই তলোয়ারের একটা মুভেই সবাই সেখানে হিলে যায়, কারণ এই মুভটা করার ক্ষমতা খুব কম লোকেরই ছিল এবং তলোয়ারের আসল মালিকই কেবলমাত্র এই মুভ করতে পারতো। মো বলে ওঠে যে 5 বছর আমার কাছেই তলোয়ার আছে, কিন্তু তাও আমি এটা করতে পারিনি। আর তুমি কোনো রকম মার্শাল আর্টস ছাড়াও এটা কি করে করলে? এটা কিভাবে সম্ভব? এবং মুর তখনই বলে যে কারণ এই জিনিসটাই তো আমার। তুমি যতই এটাকে চুরি করে ব্যবহার করার চেষ্টা করো না কেন, আসল মালিকের হাতেই এটা আসল কাজ করে। এবং এই বলে মুন তো একাডেমিতে ঢুকে যায়। এবার মো তো ইয়েচুর উপর চেঁচাতে থাকে যে তোমার বোন এত শক্তিশালী কি করে হলো, আর তুমি আমাকে সেই বিষয়ে কিছু জানাওনি কেন? ইয়েচু বলে যে আরে তুমি চিন্তা করো না, আমার মনে হয় যে ও কিছু একটা চালাকি টালাকি করছে। তোমার শক্তির সামনে এমনিতেও খুব একটা কিছু করতে পারবে না। এবার আমরা চ্যাম্পিয়নশিপের যে এন্ট্রান্স এক্সাম ছিল তার দৃশ্য দেখতে পাই। প্রত্যেকটা একাডেমি থেকে 3 জনকে এই চ্যাম্পিয়নশিপে পাঠানো হবে, এমনটাই ছিল কথা। এবং মো বলে যে আমাদের এন্ট্রান্স এক্সামটা খুবই সহজ, একটা স্পিরিট স্টোনের উপর টেস্ট করা হবে, সেই পরীক্ষায় যে উত্তীর্ণ হবে তাকেই পাঠানো হবে, সবচেয়ে শক্তিশালী যে 3 জন তাদেরকে। এবার ছাত্ররা তো বলে ওঠে যে এটা কিভাবে সম্ভব, সবচেয়ে শক্তিশালী এখানে মো নিজেই আর তারপর হচ্ছে ইয়েচু। সুতরাং তারপর স্টুডেন্টদের মধ্যে মাত্র একজনই যেতে পারবে, এটা তো আনফেয়ার হচ্ছে। কিন্তু কিছু করার ছিল না, কারণ এইটাই ছিল নিয়ম। এবার একে একে সবাই তো সেই পাথরের ওপর হাত দিতে শুরু করে, কিন্তু কেউই তাতে কোয়ালিফাই হচ্ছিল না। কিন্তু তাদের মধ্যে ইয়েচু খুবই শক্তিশালী ছিল, তাই জন্য সে কোয়ালিফাই হয়ে যায়। এবার মুন যখন সেই পাথরে হাত রাখতে আসে তখনই মো তাকে বাধা দেয়। মো বলে যে তুমি একজন অপবিত্র মহিলা, তাই তোমাকে এই পাথর টেস্টিং এর সুযোগ দেওয়া হবে না। 5 বছর আগে তোমাকে একাডেমি থেকে বার করে দেওয়া হয়েছিল, তাই এই সব কিছুতে তুমি আর অংশগ্রহণ করতে পারবে না। এবং তখনই আমরা 5 বছর আগে ফ্ল্যাশব্যাকে কিছু দৃশ্য দেখতে পাই। 5 বছর আগে মুনকে অত্যাচার করে এই একাডেমি থেকে মই বার করে দিয়েছিল। মুন তাকে বলেছিল যে মো, যখন তোমার বিপদের সময় ছিল আমি তোমাকে বাঁচিয়েছিলাম, আমি তোমাকে এই একাডেমিতে ফিরিয়ে এনেছিলাম, আর তার প্রতিদান তুমি আমাকে এইভাবে দিচ্ছ।
মৌ তখন বলেছিল যে হ্যাঁ, কারণ আমি তোমাকে এই অবস্থাতেই দেখতে চেয়েছিলাম। আমি দেখতে চেয়েছিলাম যে জেনবের মার্কুইজের মেয়ে কিভাবে তড়পায়, কিভাবে তার অহংকার, তার সম্মান সবকিছু মাটিতে মিশে যায় এবং মৌ তাকে সেখান থেকে ক্ষমতাহীন করে বার করে দেয়। এবার মুন তো তখনই মৌকে বলে যে ও তাহলে আমি এই স্পিরিট স্টোন পরীক্ষা করতে পারবো না, কিন্তু আমি যদি তোমাকে হারাতে পারি তাহলে নিশ্চয়ই আমি এই কম্পিটিশনের জন্য যে যোগ্য সেটা প্রমাণিত হবে। এবং মুন মোকে চ্যালেঞ্জ করে তার সাথে লড়াই করার জন্য। এবার মো তো সঙ্গে সঙ্গে একটি ঘন্টা বাজিয়ে তার একটি স্পিরিট বিস্টকে সেখানে ডেকে আনে, যেটা কিনা একটা ভয়ঙ্কর সিংহ ছিল এবং সেটা অত্যন্ত শক্তিশালী একটা বিস্ট ছিল। এবং মুন তখনই তার সেই রেড উলফটিকে সেখানে ডেকে আনে, যেটা কিনা সে আগের দিন পেয়েছিল। অপরদিকে আমরা মহারাজাকেও দেখতে পাই, যে কিনা মুনের এই কম্পিটিশনের খবর পেয়ে তড়িঘড়ি সেখানে চলে আসে। এবার সবাই তো বলে ওঠে যে মোয়ের সিংহের সামনে মুনের ওই উলফ কি বা করতে পারবে, কিন্তু মুন তখনই তার উলফকে বলে যে তুমি তৈরি তো সিংহকে খাওয়ার জন্য। ওদিকে মো তো তার সেই ঘন্টা বাজিয়ে তার সিংহকে অ্যাক্টিভেট করে দেয়। ওরদিকে মুনের রেড উলফও একদম হামলা করার জন্য রেডি ছিল এবং আমরা দেখতে পাই যে মুনের রেড উলফ খুব সহজেই মোয়ের সেই সিংহকে হারিয়ে দেয়। সবাই তো অবাক হয়ে যায় যে এটা কি করে সম্ভব। মুন কি তাহলে এতটাই শক্তিশালী যে তার বিস্টকে এত সহজেই আপগ্রেড করতে পেরেছে? এবার রেড উলফ তো মোয়ের সেই সিংহকে খতম করেই এবং তারপর সে মুনকে বলে যে মাস্টার, আমি কি এবার এই মেয়েটাকেও খেয়ে ফেলবো? অর্থাৎ সে মোকেও খেয়ে নেওয়ার কথা বলছিল, কিন্তু মুন বলে যে না, এই মেয়েটাকে তুমি আমার উপরে ছেড়ে দাও। এবং মুন তার উলফকে আবার সেখান থেকে সরিয়ে দেয় এবং মহারাজ তো মুনকে জিততে দেখে প্রচন্ড খুশি হয়। মহারাজ বলে যে এই না হলে এমিলির মেয়ে। এবং মুন তো তখনই তার সেই রেড ব্লাড তলোয়ারটি বার করে, যেটা কিনা আসলে তার মায়ের তলোয়ার ছিল এবং সেই তলোয়ারের সাহায্যে সে খুব সহজেই মোকে হারিয়ে দেয় এবং সে মোয়ের মার্শাল আর্ট রুট সম্পূর্ণ ভেঙে দেয়, অর্থাৎ মোকে একদমই ক্ষমতাহীন করে দেয়, যেভাবে কিনা তাকে 5 বছর আগে এই একাডেমি থেকে বার করে দেওয়া হয়েছে। এবং মুন সেই একদম একই অবস্থা মোয়ের করে। এবার মুন তো তখনই বলে যে এবার তো আমি জিতে গেছি, এইবার কি আমি ওই স্পিরিট স্টোনটা টেস্ট করতে পারি? এবার মুন যখনই সেই স্টোনের কাছে যায় তখনই মো পিছন থেকে মুনের ওপর হামলা করে। সে তলোয়ার নিয়ে মুনের দিকে ছুটে যায় মুনকে মারার জন্য, কিন্তু দুজন সৈন্য এসে মোকে ধরে নেয়। কিন্তু এই সুযোগের ফায়দা ওঠায় ইয়েচু। ইয়েচু মুনের দিকে ছুটে যায় যে মুন, তোমাকে বাঁচানোর জন্য আমি আসছি। কিন্তু ইয়েচু আসলে মুনকে বাঁচানোর জন্য তার দিকে ছুটে যায়নি। ইয়েচু গিয়ে মুনের মুখের যে মাস্কটা ছিল সেটা খুলে দেয়, যেটা কিনা মুন সবসময় পরে থাকতো নিজের মুখের দাগটা লুকানোর জন্য। ইয়েচু মনে মনে ভাবে যে মুন, তুমি যতই শক্তিশালী হও না কেন, আসলে তো তুমি একটা কুৎসিত মহিলা। ওদিকে মৌ বলতে থাকে যে মুন, তোমার এই কুৎসিত মুখ নিয়ে তুমি কম্পিটিশনে যাবে কি করে? এবং মুন তখনই পিছনে ঘোরে এবং আমরা দেখতে পাই যে তার মুখে আর আগের মতো কোনো দাগই ছিল না এবং তার মুখ ভীষণই সুন্দর দেখতে লাগছিল। তাই বলে ওঠে যে এত সুন্দরী মহিলা সে মুখ লুকিয়ে রেখেছিল কেন? তাকে তো ভীষণই সুন্দর দেখতে। মহারাজ তো বলে ওঠে যে সত্যি একদম ওকে পুরো মায়ের মতোই দেখতে হয়েছে। এবং তারপরেই মুন সেই স্পিরিট স্টোনটা টেস্ট করে এবং মুনের যে ক্ষমতা ছিল তাতে তো পুরো স্টোনটাই গায়েব হয়ে যায়। সবাই অবাক হয়ে যায় যে এটা কি করে সম্ভব এবং সেখানে যে বিচারক ছিল সে জানায় যে আসলে খুবই হাই লেভেলের কাল্টিভেটারই এটা করতে পারে। এবার মুনের এই শক্তি দেখে অলিভার তো তখনই সেখানে ছুটে আসে যে মুন, আগে যা হয়েছিল তুমি ভুলে যাও, তুমি আমার সাথে প্রাসাদে এসো। আমি নিজে বাবাকে বলবো যাতে বাবা আমাদের বিয়ের ব্যাপারে সবকিছু ঠিক করে। আসলে আমি তো সব সময় তোমাকে খুবই পছন্দ করতাম। কিন্তু তখনই নাইজেল তার শিয়াল রূপ থেকে মানুষ রূপে ফিরে আসে এবং নাইজেল তো তার শক্তির সাহায্যে রাজকুমার অলিভারকে সেখান থেকে সরিয়ে দেয় এবং সে মুনকে বলে যে মুন বাড়ি চলো। এবার সবাই তো বলে ওঠে যে এই ছেলেটা আবার কে? এই কি তাহলে মুনের সেই প্রেমিক? এবং অপর একটি লোক বলে যে আরে না না, মুনের যে প্রেমিকের সাথে তার সন্তান হয়েছে সে তো মারা গেছে। আমি তো শুনেছিলাম যে ও বাড়ির একজন ঘোড়ার কোতোয়ালের সাথে সম্পর্ক করেছিল এবং এইটা ওর বাড়িতে জানাজানি হওয়ার পর সেই কোতোয়ালকে তো হত্যা করা হয়েছিল। তাহলে এই ছেলেটা নিশ্চয়ই অন্য কেউ। এবার বাকিরা বলতে থাকে যে হ্যাঁ, মুন ঘোড়ার কোতোয়ালের সাথে সম্পর্ক করেছিল। কি বাজে মেয়ে!
এবার তখনই তো ইয়েচু মুনকে আটকে বলে যে মুন, বাবা সেই কোতোয়ালকে মেরে ফেলেছিল, সেটা ঠিকই করেছিল, কিন্তু তাই বলে তুমি কি যে কোনো ছেলের সাথে এইভাবে ঘুরে বেড়াবে? এটা তো ঠিক না। অলিভার বলে ওঠে যে ছেলেটা আসলে তোমার কে হয়? এবার মুন তো তখনই নাইজেলকে বলে যে তুমিই বলো তোমার পরিচয় কি। মুনও তো তখনও জানতো না যে নাইজেল হচ্ছে স্যাক্রেড রেলমের রাজকুমার। এবার নাইজেল তো তখনই বলে যে আমি হচ্ছে একজন সাধারণ গার্ড। এবং অলিভার খুশি মনে বলে ওঠে যে আমি জানতাম মুন, এই সাম্রাজ্যে তোমার যোগ্য একমাত্র আমিই আছি। আমি হচ্ছে এখানকার যুবরাজ, আর তুমি কিনা একজন গার্ডের সাথে প্রেম করছো। যেহেতু তোমার একজন সন্তান আছে, আমি তোমাকে আমার উপপত্নী বানিয়ে রাখবো, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার কোনো কষ্ট হতে দেব না। মুন বলে যে অলিভার, তুমি সত্যিই একটা জঘন্য মানুষ। এবং এই বলে সে তো সেখান থেকে চলে যায়। এবার অপরদিকে আমরা মহারাজকে দেখতে পাই। মহারাজ তো রেগে মেগে সেখান থেকে বেরিয়ে আসে এবং মহারাজ বলে যে সত্যিই অলিভারের চোখ নেই। ও কোন সাহসে মুনের সাথে বিয়েটা ভেঙে দিল? হ্যাঁ, আমি এমিলিকে কথা দিয়েছিলাম যে সবসময় মুনকে ভালোভাবে রাখবো, আমি তো সেসব কিছুই করতে পারিনি। এবার মহারাজের কর্মচারীটি বলে যে মহারাজ, মুনকে কিন্তু তার বাড়িতে অনেক কষ্ট সহ্য করতে হয়, তার উপর কিন্তু অত্যন্ত অত্যাচার করা হয়। এই 5 বছর তাকে অনেক বুলি করা হয়েছে। মহারাজ বলে যে তাই না, ঠিক আছে, আমি দেখছি যে মুনের হয়ে কি করে বদলা নেওয়া যায়। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে মুন এবং নাইজেল ঘরে বসে কথা বলছিল। নাইজেল বলে যে মুন, আমি শুনেছি যে চ্যাম্পিয়ন হয় সে নাকি স্যাক্রেড রেলমের রাজাকে বিয়ে করতে পারে। তা তুমি যদি চ্যাম্পিয়ন হও, তুমিও কি সেই রাজাকে বিয়ে করবে? মুন বলে যে কি, স্যাক্রেড রেলমের রাজা? এমনও তো হতে পারে সে একটা বুড়িওয়ালা 70 বছরের বুড়ো, আমি কি তাকে বিয়ে করতে চাইবো? এবার নাইজেল তো তখনই বলে যে কিন্তু না, সে তো হ্যান্ডসাম একজন রাজকুমারও হতে পারে। এবং মুন বলে যে যেই হোক না কেন, তোমার থেকে হ্যান্ডসাম হবে না। এবার তখনই তো সেখানে লোগান আসে এবং লোগান তার কিছু মার্শাল আর্টসের বই মুনকে দেয়, যেগুলো সাহায্যে কিনা মুন নিজেকে আরো উন্নত করতে পারবে। লোগান বলে যে তোমার সাথে একাডেমিতে যা হয়েছিল তখন আমি তোমায় সাহায্য করিনি, তার জন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু এখন যতটা পারি আমি সব রকম সাহায্য তোমাকে করব। এবার লোগান তো এই কথা বলে সেখান থেকে চলে যায় এবং নাইজেল তখনই বলে ওঠে যে ওর কি পুরনো প্রেম জেগে উঠেছে নাকি? মুন বলে যে সেরকম কিছু না, এই 5 বছর আমি আর শাওবাও এই বাড়িতে থাকতেই পারতাম না। লোগান আমাদের সিক্রেটলি অনেক প্রোটেক্ট করেছে, তাই জন্য আমি ওপর কোনো রাগ রাখি না। এবং নাইজেল বলে যে তাহলে ঠিক আছে, তাহলে আমি ওকে ক্ষমা করে দিচ্ছি। এবার মুন তো বলে যে তুমি এরকম বাচ্চাদের মতো করছো কেন? নাইজেল বলে যে বাচ্চাদের মতো করছি, তাও ভালো যে আমি 70 বছরের বুড়ো কোনো রাজা নই। এবং তখনই মুন বলে যে মহারাজ, আপনি কি সত্যি কথাই বলছেন? আসলে মুন জানতেই পেরে গেছিল যে নাইজেলই হচ্ছে সেক্রেট রেলমের রাজা। এবার নাইজেল তো বলে ওঠে যে তুমি কবে থেকে জানলে? এবং মুন বলে যে তুমি যেদিন থেকে আমায় কাল্টিভেশনে সাহায্য করেছো তখন থেকেই আমি খুব ভালো করেই জানি যে এই পৃথিবীতে মাত্র 3 জন আছে যাদের এমন ক্ষমতা রয়েছে। তাছাড়া তোমার সেই বেগুনি চোখ দেখেও আমি বুঝতে পেরেছিলাম। মন বলে যে তুমি কি ভেবেছিলে আমি সত্যিটা জানতে পারলে তোমার সমস্ত সম্পত্তির লোভ করে তোমায় বিয়ে করব? নাইজেল বলে যে না মুন, আমি জানি যে তুমি সেরকম মেয়েই না, টাকা পয়সা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমি তোমাকে সবটা খুলে বলছি। আসলে আমি ওই শেয়াল রূপে থাকতে চাইনি, কিন্তু একজন আমায় ওই রূপে সিল করে দিয়েছিল। তাই জন্য আমি নিজের ক্ষমতা ফিরে পাওয়ার পরও আসল পরিচয় কাউকে জানাচ্ছিলাম না, কারণ আমি চাইনি যে আমার জন্য তোমার বা শাওবায়ের কোনো ক্ষতি হোক। মন বলে যে আমি খুব ভালো করেই জানি যে যে আমার জন্য এতটা কষ্ট করবে, আমাকে কাল্টিভেশনে সাহায্য করবে, সে নিশ্চয়ই সেই 5 বছর আগেরই সেই লোক। আমি বুঝতেই পেরেছিলাম যে তুমিই হচ্ছ শাওবাওয়ের বাবা। নাইজেল বলে যে 5 বছর আগে কি হয়েছিল আমার সত্যিই মনে ছিল না, কারণ তখন আমি ড্রাগের ঘরে ছিলাম। আমি যদি জানতাম তাহলে তোমাকে আর শাওবাওকে এইভাবে এতদিন কষ্ট পেতে দিতাম না। এবার তখনই তো সেখানে শাওবাও আসে এবং বলে যে মা, এই লোকটাই কি সত্যি আমার বাবা? এবং মুন বলে যে হ্যাঁ। এবং শাওবাও তো সঙ্গে সঙ্গে খুশি হয়ে তার বাবাকে জড়িয়ে ধরে। সে বলে যে বাবা, তুমি এতদিন কোথায় ছিলে? আমাকে আর মাকে ওরা কত অত্যাচার করেছে, তুমি এত দেরি করে এলে কেন? এবং নাইজেল বলে যে শাওবাও, তুমি কোনো চিন্তা করো না, আমি আর কোনোদিন তোমাদের দুজনকে কোনো কষ্ট পেতে দেব না। এবার শাওবাও তো তার বাবাকে পেয়ে খুবই খুশি হয় এবং সে খুশি মনে খেলতে চলে যায়।
এবং তারপরই নাইজেল মুনকে বলে যে আসলে 5 বছর আগে তার সাথে মুনের কিভাবে দেখা হয়েছিল। আমরা জানতে পারি যে নাইজেলের মাই তাকে এই ড্রাগটা এবং নাইজেলের মা অর্থাৎ স্যাক্রেড রেলমের রাজমাতা সে চেয়েছিল যাতে নাইজেলের সাথে ইয়েচুর বিয়ে হয় এবং তাই জন্যই নাইজেলের মা তাকে এই ড্রাগটা দিয়েছিল। কিন্তু ঘটনাচক্রে নাইজেলের সেই দিন সম্পর্ক হয় মুনের সাথে। নাইজেল বলে যে আমার মা ভীষণই কন্ট্রোলিং একজন মহিলা। আমার মা চেয়েছিল যে আমার সমস্ত সিদ্ধান্ত আমার মাই নেবে, আমার স্ত্রীকে হবে, আমি জীবনে কি করব সবকিছু। কিন্তু আমি সেটা চাইনি এবং তাই জন্যই আমার মা আমাকে এই ড্রাগটা দিয়েছিল। আমি ভেবেছিলাম যে আমি আমার সমস্ত সিংহাসন ক্ষমতা ত্যাগ করে তোমার সাথে সারা জীবন থাকবো। তাতে যদি আমি রাজা না হতে পারি, রাজকুমার না হতে পারি, তাতে আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু এখন সেই সিদ্ধান্ত আমি বদলে ফেলেছি। মুন, তুমি অত্যন্ত শক্তিশালী একজন মহিলা। আমি সারা পৃথিবীর কাছে জানাতে চাই যে তুমি আমার স্ত্রী। তাই আমি এই বিষয়ে আর লুকিয়ে রাখবো না। তোমার চ্যাম্পিয়নশিপ খতম হয়ে গেলে আমি সবার সামনে তোমাকে বিয়ে করব। এবার মুন তো তখনই জিজ্ঞাসা করে যে কিন্তু তোমার মা ইয়েচুকেই কেন চুজ করলো। এবং নাইজেল বলে যে দেখো, ইয়েচু হচ্ছে ইয়ে পরিবারের সবচেয়ে বড় মেয়ে এবং সবাই ভাবছে যে জিনবেইয়ের সমস্ত যে সম্পত্তি এবং তার যে ক্ষমতা, তার যে আর্মি, সেই সবকিছু ইয়েচুই পাবে এবং তাই জন্যই আমার মা ইয়েচুর সাথে আমার বিয়ে দেওয়ার কথা ঠিক করে। এবার তারা যখন এইসব কথা বলছি, অপরদিকে আমরা মুনের বাবাকে দেখতে পাই এবং তার সাথে আমরা মুনের সৎ মা অর্থাৎ তার বাবার দ্বিতীয় স্ত্রী লিংলিংকে দেখতে পাই, যার 2 সন্তান ইউ এবং ইয়েচু সেখানে ছিল। ইয়েচু বলে যে বাবা, মুন আবারও একাডেমিতে ফিরে আসছে। এবার লিংলিং তো বলে ওঠে যে কিন্তু সেটা কিভাবে সম্ভব, ও যদি এই চ্যাম্পিয়নশিপ জিতে যায় তাহলে তো জেনবেই সমস্ত ক্ষমতা ওর হাতে চলে যাবে। ইয়েচু বলে যে বাবা, যতই হোক ওর মা শহীদ হয়েছিল দেশের জন্য, মহারাজের তো ওর প্রতি একটু দুর্বলতা থাকবেই। তো আজকেও একটা লোককে এই বাড়িতে ঢুকিয়েছে, আমাদের এই সুযোগেরই সৎ ব্যবহার করা উচিত এবং ওকে এই সুযোগে বাড়ি ছাড়া করা উচিত, যাতে এরপর আর ও কিছু করতে না পারে। ফলে মুনের বাবা এবং তার সৎ মা ইয়েচু ইউ সবাই তো মুনের ঘরের দিকে যায়। কেউ আসছে এটা বুঝতে পেরেই নাইজেল সঙ্গে সঙ্গে তার শিয়াল রূপ আবার ধারণ করে। এবার মুনের বাবা তো ঘরে ঢুকেই বলে যে তুমি কার সাথে সম্পর্ক করছো, তাকে কোথায় লুকিয়ে রেখেছো, বার করো। এবার মুন তো বলে ওঠে যে আমি কার সাথে সম্পর্ক করছি, কিন্তু আমার সাথে যে সম্পর্ক ছিল সেই কোতোয়ালকে তো তুমি 5 বছর আগে মেরেই ফেলেছিলে, তাহলে সে আবার কোথা থেকে আসবে। ইউ তো তখনই বলে ওঠে যে বাবা, এই নির্লজ্জ মেয়েকে আজকেই আমাদের পরিবার থেকে তাড়িয়ে দাও। এবং মুন সঙ্গে সঙ্গে গিয়ে ইউকে ঠাস করে এক চড় মারে। মুন তখনই তার বাবাকে বলে যে মাস্টার ইয়ে, যতই তোমাকে সবাই এই বাড়ির কর্তা হিসেবে চিনুক না কেন, সবাই কিন্তু এটা জানে না যে আসলে এই বাড়ির সবকিছুর মালিক কে। এবার লিংলিং তো তখনই বলে ওঠে যে মুন, তোমার বাবা কিন্তু এতদিন তোমার ভালোর জন্যই সবকিছু করেছে। এবং মুন তো লিংলিংকেও ঠাস করে এক চড় মারে। মুন বলে যে তুমি এই বাড়ির উপপত্নী, তাই আমার সাথে মুখ লাগানোর একদম চেষ্টা করবে না। এবার আশেপাশের লোকেরা তো বলে ওঠে যে মুন, তুমি কিন্তু তোমার বাবা মায়ের সাথে এইভাবে ব্যবহার করতে পারো না, যতই হোক তারা তোমার বাবা, এগুলো পারিবারিক নিয়মের বিরুদ্ধে। এবং মুন বলে যে সত্যিই তো আমার বাবা কত ক্ষমতাশালী, কত সম্পত্তির মালিক, তাই না? কিন্তু সবাই মনে হয় এটা জানে না যে সব সম্পত্তি আসলে আমার মায়ের এবং আমার মায়ের মৃত্যুর পর মহারাজা এগুলো আমাকেই দিয়েছিল। এই সত্যিটা শোনার পরই এর তো মাথা আরো খারাপ হয়ে যায় এবং মুনের বাবা তো আরো চেঁচাতে থাকে যে তোমাকে এক্ষুনি আমি বাড়ি থেকে বার করে দেব। এবং মুন তখনই বলে যে তোমরা আমাকে বাড়ি থেকে বার করবে, কিন্তু আমি তো যতদূর জানি যে এই বাড়িটা আমারই, সুতরাং আমি তোমাদেরকে আজকেই বাড়ি থেকে বার করে দিচ্ছি, তোমরা সবাই এখান থেকে দূর হও। এবার আশেপাশের লোকেরা কিন্তু তখনও মুনের বাবার সাপোর্টেই কথা বলছিল যে মুন, তুমি তোমার পরিবারের সাথে এইভাবে কথা বলতে পারো না, এটা অত্যন্ত অন্যায়। এবং তারা সবাই বলতে থাকে যে মুনকে এই বাড়ি থেকে বার করে দেয়া হবে। এবার মুনের বাবা তো তখনই সৈন্য ডেকে মুনের সমস্ত ঘর লণ্ডভণ্ড করে দেয় এবং মুন কিন্তু তাদের আটকানোর জন্য কিছুই করে না। মুন তাদের সেই সমস্ত জিনিস লণ্ডভণ্ড করতে দেয় এবং তখনই সেখানে হাজির হয় মহারাজের কর্মচারী উনাক চ্যান।
এবার ইউনাক চ্যান আসার সাথে সাথেই মুন বলে যে ইউনাক চ্যান, আপনি মহারাজকে দয়া করে গিয়ে খবর দিন যে আমাকে আর শাওবাওকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে। আমরা এবার কোথায় থাকবো সেই ব্যবস্থা যদি মহারাজ করে দেন তাহলে ভালো হয়। এবার ইউনাক চ্যানও তো নিজের চোখে দেখে যে সত্যিই তো মুনের সমস্ত ঘর লন্ডভন্ড করে দেওয়া হয়েছে। ফলে ইউনাক চ্যান মুনের কথায় বিশ্বাস করে। এবার ওদিকে এই দৃশ্য দেখে ইয়েচু এবং ইউ ন্যাকা কান্না করতে শুরু করে দেয় যে না, আসলে মুনই আমাদের বাবাকে অপমান করেছে, তাই জন্যই আমরা এমনটা করতে বাধ্য হয়েছি। লিংলিং তো রীতিমতো কাঁদতে শুরু করে দেয় যে মুন আমাদের সাথে অত্যন্ত বাজে বিহেভ করে। ও নিজের বাবাকে কোনো সম্মান দেয় না, ওর জন্য আমাদের পরিবারের নাম খারাপ হচ্ছে। এবং মুনের বাবা বলে যে ইউনাক চ্যান, আপনি মহারাজকে গিয়ে বলুন যে আমি মুনকে ত্যায্য কন্যা করে দেব, যতই হোক এরকম একজন মেয়েকে আমি আমার পরিবারে রাখবো না। এবার মুন তো তখনই বলে যে বাবা, এতদিন তুমি আমার মায়ের সাথে অন্যায় করেছিলে নিজের উপপত্নীকে বেশি মর্যাদা দিয়ে, আর আমার মায়ের মৃত্যুর পরও তুমি তেমনটাই করছো। তুমি আমার সাথেও সেই একই অন্যায় করছো। এবার মুনের বাবা তো তখনই একটি তলোয়ার বার করে এবং সেই তলোয়ার দিয়ে মুনকে মারতে যায় যে তোমার এত সাহস হয় কি করে এইসব কথা বলার। কিন্তু মহারাজের গার্ডরা তখনই মুনের বাবাকে আটকে দেয়। মুনের বাবা বলে ওঠে যে ইউনাক চ্যান, এটা কি হচ্ছে? এবং ইউনাক চ্যান তখনই যে ডিক্রিটি এনেছিল সেটি পড়ে। আসলে এমিলি অর্থাৎ জেনবেইয়ের মার্কুইজের সমস্ত সম্পত্তি মুনের নামেই সে রেখে গেছিল এবং মুন 18 বছর হওয়ার পর এই সম্পত্তি তার নামে হওয়ার কথা ছিল, কিন্তু নানা কারণে সেটা হয়ে ওঠেনি। তাই মহারাজ এখন এই সম্পত্তির সমস্ত মালিকানা মুনকে দিচ্ছেন। এই বাড়ির প্রধান হিসেবেও এখন থেকে মুনই সমস্ত অধিকার পাবে এবং বাকি সদস্যদের এই বাড়ি থেকে বার করে একটি কুঁড়ে ঘরে থাকার আদেশ দেওয়া হয়। এবার ইয়েচু তো তার বাবা এবং মাকে বলে যে মহারাজ ওকে আগের দিন একাডেমিতে কম্পিটিশনে দেখেছিল, তখন তো নিশ্চয়ই মুন কিছু চালাকি করে জিতেছিল, কিন্তু মহারাজ হয়তো ভেবেছে মুন খুব ট্যালেন্টেড। এবার চ্যাম্পিয়নশিপে যখন মুন হেরে যাবে তখন মহারাজ বুঝতে পারবে যে মুনের ওপর এত ভরসা করা একদমই নিরর্থক। আর সেই কম্পিটিশনে জিতে আমি দেখিয়ে দেব যে আমি কিসের যোগ্য এবং আমরা আবার আমাদের হারিয়ে যাওয়া সম্মান ফিরে পাবো। এবার আমরা দেখতে পাই যে মুন তো শাওবাওকে নিয়ে সেনজু প্রদেশে আসে, যেখানে কিনা এই কম্পিটিশনটা হওয়ার কথা ছিল। এবং সেখানে হঠাৎ করে অপর দিক থেকে একটি মহিলা হাজির হয় যার নাম ছিল মোশেং, যে আসলে আগের দেখা ওই মোয়ের টিচার ছিল। এবার মোশেং তো বলে যে তুমি আমার ছাত্রী মোকে আঘাত করেছো, আমি তোমাকে ছাড়বো না, এবং সে সঙ্গে সঙ্গে মুনের ওপর আঘাত করে। এবার মোশেং আসলে খুবই শক্তিশালী ছিল, কারণ সে একজন টিচার ছিল। ফলে সেই আঘাতে মুন ক্ষতিগ্রস্ত হয় এবং তার মুখ থেকে রক্ত উঠে আসে। মোশেং তো আবারও মুনের ওপর আঘাত করতে যায়, কিন্তু মুন সেই আঘাত কোনো রকমে আটকে নেয়। কিন্তু বোঝাই যাচ্ছিল যে মুনের তুলনায় মোশেং অনেক বেশি শক্তিশালী ছিল। এবার ততক্ষণে তো লোগানও সেখানে চলে আসে মুনকে বাঁচানোর জন্য, কিন্তু মোশেং তাকেও আঘাত দিয়ে সেখানেই ফেলে দেয়। মোশেং বলে যে মুন, তুমি বড্ড বেশি বার বেড়েছো, এবার তোমাকে একটা শিক্ষা দেওয়া দরকার। এই 5 বছরে তুমি অনেক উন্নতি করেছো, আমি মেনে নিচ্ছি, কিন্তু আমার সামনে তুমি কিছুই না। এবং মোশেন আবারও মুনের ওপর আঘাত করে। মুন তো তখনই বলে ওঠে যে তোমার ছাত্রী আমার কাছে হেরে গেছে, তাই জন্য তুমি আমাকে বুলি করবে, তাই জন্য তুমি আমাকে এইভাবে আঘাত করবে, কিন্তু আমি সেটা আর মানবো না। কিন্তু মোশেন তখনই তার আলটিমেট মুভ দেয় এবং সে মুনকে আঘাত করে এবং মুন তো সেখানেই পড়ে যায়। কিন্তু তখনই মুন নিজের ভেতরের শক্তি সঞ্চয় করে এবং মন উঠে দাঁড়িয়ে বলে যে তুমি একজন মাস্টার হয়ে কেবলমাত্র এটুকুই করতে পারবে। এবার মোশন তো রেগে গিয়ে আবারও তার উপর হামলা করে, কিন্তু এইবার মুন তার সমস্ত ক্ষমতা প্রদর্শন করে এবং সে কাল্টিভেশনের এক একটি স্টেজ পার করতে থাকে এবং শক্তিশালী হতে থাকে। এবার সবাই তো বলতে থাকে যে এটা কিভাবে সম্ভব, মুন এটা কি করে করছে। তাছাড়া মুন যে প্রক্রিয়াটা করছে তার জন্য যে কোনো একটা ন্যাচারাল ফিনোমিনা দরকার। এবার তখনই তো আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে, যেটা কিনা মুনের এই কাল্টিভেশনে তাকে সাহায্য করে। মুন সেখানেই ধ্যানে বসে পড়ে এবং তখনই আকাশ থেকে বিদ্যুৎ নেমে আসে মুনের ওপর। এবার সবাই তো ভাবে যে মুন মনে হয় মারাই যাবে, কিন্তু মুন সেখান থেকে বেরিয়ে আসে এবং সে আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছিল। এবং মুন তার মায়ের সেই তলোয়ার সেখানে নিয়ে আসে এবং মোশিং এর সাথে তখনই মুনের যুদ্ধ শুরু হয়। এবার তাদের মধ্যে তো হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল।
এবং তখনই সেখানে নাইজেল চলে আসে এবং বলে যে কার এত সাহস যে আমার স্ত্রীর গায়ে হাত দিচ্ছে। এবং নাইজেলের তো একটা মুভি মোশিং সেখানেই চিৎপটাং হয়ে যায়। মোশিং বলে যে তুমি আবার কে, এবং নাইজেল বলে যে সেটা জানার কোনো অধিকার তোমার নেই। এবং সে তার আংটির সাহায্যে মোশিং এর গলা চিপে ধরে এবং সেখানেই মোশিংকে মেরে দেয়। এবার এই দৃশ্য দেখে লোগান তো প্রচন্ড চমকে যায় এবং সে ভাবে যে এটা কি করে সম্ভব, কারুর এত ক্ষমতা কি করে থাকতে পারে। এবং লোগান বুঝতে পারে যে তার মানে নাইজেলই হচ্ছে স্যাক্রেড রেলমের রাজা। তারা যখন এখানে কথা বলছিল তখনই দূর থেকে তারা কিছু সাধারণ মানুষের কান্নার আওয়াজ শুনতে পায় এবং আমরা সেখানে দং ইয়াংকে দেখতে পাই, যে কিনা এই সেনজু সাম্রাজ্যের রাজকুমারী ছিল এবং এর সাথেই আসলে যুবরাজ অলিভারের বিয়ে ঠিক হয়েছিল। এবার দং ইয়াং তো তখন কিছু সাধারণ লোককে ধমকাচ্ছিল এবং তাদের মারার হুমকি দিচ্ছিল। দং ইয়াং বলে যে তোমাদের এত সাহস হয় কি করে, তোমরা আমার লুক নিয়ে কথা বলছো, তোমাদের চোখ উপড়ে এক্ষুনি আমি তোমাদেরকে মেরে ফেলবো। এবার মুন তো তখনই তাকে বাধা দিতে চায় যে এইভাবে সাধারণ লোকদের উপর অত্যাচার করা ঠিক না। এবং তখনই দংয়াং বলে যে তুমি কে, তুমি সেই মুন, তোমার জন্য আমার বিয়ে ভেঙেছে, তোমাকে আমি ছাড়বো না, তোমাকে এখানে আমি কিছু করব না, কিন্তু তোমাকে কম্পিটিশনের মঞ্চে আমি দেখে নেব। এবং এই ধমকি দিয়ে দংয়াং সেখান থেকে চলে যায়। এবার আমরা সেই প্রতিযোগিতা অর্থাৎ চ্যাম্পিয়নশিপের দৃশ্য দেখতে পাই। চ্যাম্পিয়নশিপের প্রথম থেকে একটি করে কাঠি তোলে যাতে কিনা অপর এক প্রতিযোগীর নাম লেখা ছিল। মানে লটারির মাধ্যমে নির্বাচন করা হয় যে কে কার এগেনস্টে খেলবে। এবার প্রথমেই তো ইয়েচু এবং নানহাই সাম্রাজ্যের একজন যোদ্ধার মধ্যে লড়াই হয় এবং ইয়েচু খুব সহজেই সেই যোদ্ধাটিকে হারিয়ে দেয়। তারপরের রাউন্ড ছিল মুনের এবং তার এগেনস্টে অপর এক যোদ্ধা ছিল। এবার যখন মুন স্টেজে উঠছিল তার প্রতিযোগিতার জন্য, তখনই সেখানে বাই আসে এবং বাই এসে নাইজেলকে বলে যে নাইজেলের মা এখানে এসেছে এবং সে নাইজেলকে ডাকছে। এবার নাইজেল তো লোগানকে বলে যে তুমি শাওবাওকে দেখে রেখো, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। এবং নাইজেল সেখান থেকে চলে যায়। এবার মুনের রাউন্ড তো শুরু হয়, কিন্তু মুনের এগেনস্টে যে যোদ্ধাটি ছিল সে যুদ্ধ শুরুর আগেই হার মেনে নেয় এবং সে বলে যে আমি এখন থেকেই হার মেনে নিচ্ছি, আমি লড়াই করতে চাই না। একের পর এক যোদ্ধারা মুনের এগেনস্টে গিভ আপ করে দিতে থাকে। এবার মুন তো বুঝতে পারে না যে এটা কেন হচ্ছে। আসলে সকলেই দেখেছিল যে মুন কিভাবে মোকে মেরেছিল এবং তারপর সে মোসেংকেও কিভাবে হত্যা করেছে বা হারিয়েছে। তাই জন্য কেউই আর নিজে থেকে মুনের সাথে লড়াই করতে আসে না। এবার এই খবর তো দংয়াং এর কানে পৌঁছায় এবং দংয়াং তখনই বলে যে আমাদের এই মার্শাল আর্টের চ্যাম্পিয়নশিপ এক রাজ্যের সাথে অপর রাজ্যের হয়, সেই রাজ্যের সম্মান বৃদ্ধির জন্য। কিন্তু তুমি নিজের রাজ্যের একাডেমিরই একজন মাস্টারকে হত্যা করেছো, তারপরও তুমি কি এই কম্পিটিশনে পার্টিসিপেট করার যোগ্য? এবার এই কথা শুনে ইউ হাসতে হাসতে বলে যে হ্যাঁ, ও মুসিনকে হত্যা করেছে, ও তো আসলেই একটা গাধা, ওর আবার এত ক্ষমতা আছে নাকি? এবং দংয়াং তখনই বলে যে না, এই কথা সত্য। এবং দংয়াং বলে যে আমি চাই মুনকে যেন এই কম্পিটিশন থেকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়, কারণ মুন শুধুমাত্র আমাদের দুই রাজ্যের মধ্যে বিয়েই ভাঙেনি, আমাদের রাজ্যের সম্পর্ক নষ্ট করেছে। ও নিজের একাডেমির একজন স্টুডেন্টকে একদম দুর্বল করে মৃত্যুর পর্যায়ে পৌঁছে দিয়েছে এবং শুধু তাই না, একাডেমির একজন মাস্টারকে মেরেও ফেলেছে। এরকম একজন মেয়ের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কোনো অধিকারই নেই। এবার লোগান তো তখনই বলে ওঠে যে কিন্তু মুন তো সেই ঝামেলা শুরু করেনি, মুসেন নিজে থেকে এসেছিল ওর সাথে ঝামেলা করতে, তাই জন্যই মুন নিজেকে রক্ষা করার জন্যই প্রতিঘাত করেছে, সেটার মধ্যে ভুল কোথায়? ইয়েচু বলে ওঠে যে লোগান, তুমি তো মুনের মায়ের দত্তক পুত্র, তুমি ওর সাইড নিয়ে কথা বলবে সেটাই তো স্বাভাবিক। এবং মুন তখনই বলে যে এই কম্পিটিশন যতক্ষণ না শেষ হচ্ছে, অর্থাৎ এই কম্পিটিশনের উইনার যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ আমি এখান থেকে বেরোবো না। এবার অপরদিকে আমরা নাইজেল এবং তার মাকে দেখতে পাই। নাইজেল বলে যে তুমি এখানে আমায় কি জন্য ডেকেছো সেটা বলো। এবং তার মা বলে যে তোমার স্ত্রী কেবলমাত্র ইয়েচুই হতে পারে, আমি ওকে তোমার স্ত্রী হিসাবে বেছেছি, তোমার যদি অন্য কাউকে পছন্দ হয় সে তোমার উপপত্নী হতে পারে, তাছাড়া কেউই না। এবার নাইজেল তখনই বলে ওঠে যে মা, তুমি খুব ভালোই মজা করতে পারো। এবার এই কথা শুনে রাজমাতা তো প্রচন্ড রেগে যায় এবং সে বলে যে ইয়েচু এই সাম্রাজ্যের সবচেয়ে ক্ষমতাধীন মেয়ে এবং ওর কাছে মার্কুইস অফ জেনবে এর
30,000 সৈন্যও রয়েছে, সুতরাং এই ক্ষমতার জন্য তোমাকে ওকেই বিয়ে করতে হবে। এবার নাইজেল তো তখনই রেগে মেগে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই সে কেসে ওঠে এবং তার মুখ দিয়ে রক্ত উঠে আসে। এবং রাজমাতা তখনই বলে যে নাইজেল, তুমি কখনোই আমার হাত থেকে বেরিয়ে কোথাও যেতে পারবে না। ছোট থেকে আমি তোমাকে বিষাক্ত ধোঁয়া দিয়ে বিষক্রিয়া করে রেখেছি, যার অ্যান্টিডোট কেবলমাত্র আমার কাছেই রয়েছে। তাই তুমি সম্পূর্ণটা আমারই কন্ট্রোলে থাকবে। তোমাকে নির্দয় হতে হবে। একটা রাজা হতে গেলে নির্দয় হতে হয়। তাই এসব প্রেম ভালোবাসা তুমি ছেড়ে দাও। ক্ষমতার জন্য তোমাকে ইয়েচুকেই বিয়ে করতে হবে। এবারে বলে তো রাজমাতা সেখান থেকে চলে যায় এবং নাইজেল তখনই বলে যে হ্যাঁ মা, আমি কখনোই তোমার মতো নির্দয় হতে পারবো না। সেই থেকে আমি তোমার চেয়ে অনেক কমজোরেই থাকবো, কিন্তু ভালোবাসার দিক থেকে দেখতে গেলে আমি তোমার থেকে শক্তিশালী থাকবো। আর মুনই কেবলমাত্র আমার স্ত্রী হবে। আমিও দেখতে চাই যে কে মুনের গায়ে হাত দেয়। এবার নেক্সট রাউন্ডে মুনের এগেনস্টে আসে ইয়েচু এবং ইয়েচু বলে যে এতদিন আমি এই দিনটারই অপেক্ষা করছিলাম, আজকে তুমি আমার হাতে মরবে। এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে আসলে নাইজেলের মা ইয়েচুকে বলেছিল মুনকে মেরে ফেলতে। নাইজেলের মা বলেছিল যে যদি তুমি ওই মেয়েটাকে মেরে ফেলতে পারো, তাহলে আমি তোমার সাথে আমার ছেলের বিয়ে দেব। এবার নাইজেলের মা কিন্তু এটা জানতো না যে শাওবাও আসলে নাইজেলেরই ছেলে। এবার মুন আর ইয়েচুর মধ্যে যুদ্ধ শুরু হয়। মুন তো যুদ্ধ শুরুর আগেই বলে যে তুমি আমার উপর এই 5 বছরে যা অত্যাচার করেছো, তোমাদের পরিবার আমার মায়ের সমস্ত সম্পত্তি নিজের নামে করে রেখেছিল, আমাকে এবং আমার ছেলেকে অত্যাচার করেছিল, তার বদলা আমি আজকে নেব। এবার শাওবাও তো তখনই কান্নাকাটি করে সকলকে দেখিয়ে দেয় যে তার গায়ে হাত পায়ে মারের দাগ, যেগুলো কিনা এই অত্যাচারের ফলেই হয়েছিল। এবং লোকজন তাদের পরিবারের অর্থাৎ পরিবারের আসল ব্যাপার জেনে যায়। ওদিকে ইউ বলে ওঠে যে দিদি, এই বাজে মেয়েটাকে তুমি এক্ষুনি মেরে ফেলো। এবং তখনই আমরা দেখতে পাই যে ইউ তার শক্তির সাহায্যে একটি কোল্ড নিডল শাওবাওয়ের বুকে ছুঁড়ে মারে, যাতে কিনা কয়েক ঘন্টার মধ্যে সে মারা যাবে। এবং ইয়েচু তার তলোয়ার বার করে মুনের ওপর হামলা করার জন্য। মুন তো প্রথমেই তার একটা মুভে ইয়েচুর পুরো মুখই বিগড়ে দেয় এবং তার মুখে পুরো কাটা কাটা দাগ করে দেয়। মুন তার সেকেন্ড মুভে তার তলোয়ার আগুন জ্বালিয়ে ইয়েচুর ওপর হামলা করে এবং ইয়েচু সেই আগুনে জ্বলতে থাকে। ইউ তো চেঁচাতে থাকে যে তুমি আমার দিদির সাথে কি করছো, আমি তোমাকে মেরে ফেলবো। এবার মুন সেই আগুন নিভিয়ে দেয় এবং বলে যে 5 বছর আগে ঠিক একইভাবে তুমি আমার মুখটা নষ্ট করে দিয়েছিলে। অর্থাৎ মুনের মুখে প্রথমে আমরা যে দাগটা দেখেছিলাম সেটা আসলে ইয়েচুই করেছিল। এবার এই রাউন্ডে ইয়েচু তো হেরে যায় এবং শেষ অবধি লড়াই হয় মুন এবং ডংয়াং এর মাঝখানে। এবার ডংয়াং তো মঞ্চে আসে লড়াই করার জন্য এবং ওপর থেকে রাজমাতা এই কম্পিটিশনের দৃশ্য দেখছিল। রাজমাতা বলে ওঠে যে এই মেয়েটা কি করে সব রাউন্ডে জিতছে, এক্ষুনি ওর বাচ্চাটাকে আমার কাছে নিয়ে এসো। এবং বাই তো রাজমাতার এই হুকুম তামিল করতে বাধ্য হয় এবং বাই গিয়ে সেখান থেকে শাওবাওকে নিয়ে আসে। বাই বলে যে শাওবাও, তোমার দাদি তোমার সাথে একটু দেখা করতে চায়, চলো তো। এবং শাওবাও বাইয়ের সাথে চলে যায়, কারণ শাওবাও তো জানতো যে বাই কখনো তার কোনো ক্ষতি করবে না। এবং এই দৃশ্যটা মুনও কিন্তু স্টেজ থেকে দেখতে পেয়েছিল। এবং শাওবাও চলে যাওয়ার সাথে সাথেই মুন খুবই দুর্বল হয়ে পড়ে এবং তার আর একটা কারণ হচ্ছে যে নাইজেলের উপর অপরদিকে হামলা হয়েছিল। নাইজেল যেহেতু দুর্বল হয়ে পড়েছিল, তাই মুনও দুর্বল হয়ে পড়ে। ফলে ডংয়াং এর চাবুকের একটা ঘাতেই মুনের মুখ থেকে রক্ত উঠে আসে। এবার ডংয়াং তো তার চাবুক দিয়ে মুনকে মারতে শুরু করে, তখনই লোগান এসে মুনকে প্রোটেক্ট করে। এবার এই দৃশ্য দেখে ডংয়াং তো বলে ওঠে যে বাহ মুন, তোমার তো দেখছি প্রেমিকের ছড়াছড়ি, তোমার নাকি একজন কোতোয়ালের সাথে সম্পর্ক ছিল, তো তাকে তো মেরে ফেলা হয়েছিল। তারপর তুমি আবার একজন গার্ডের সাথে না প্রেম করছিলে, আর এখন এ তোমাকে বাঁচাতে এসেছে। সত্যি সবাই যে বলে তুমি দুশ্চরিত্র, সেটা একদমই ঠিক কথা। এবার মুন তো তখনই লোগানকে সেখান থেকে যেতে বলে এবং বলে যে লোগান তুমি যাও, এই যুদ্ধটা আমায় একাই লড়তে হবে। এবার মুন জানতো যে সে এখন দুর্বল রয়েছে, তাই ডংয়াং এর সাথে সে পারবে না। তাই জন্য মুন ডংয়াংকে রাগিয়ে দিতে থাকে। মুন বলে যে ডংয়াং, যাই হয়ে যাক না কেন তুমি আমার থেকে সবসময় নিচেই থাকবে। আমার মা তোমাদের প্রতি একটু বেশি দয়া করে ফেলেছে, তাই জন্য আজ তুমি আমার মাথায় ওঠার চেষ্টা করছো। এবার ডংয়াং তো বুঝতে পারে না যে এসব মুন কি বলছে এবং মুন তখনই বলে যে আমার মা,
আমার মা তোমাদের দংয়ং সাম্রাজ্যের অনেকটা জায়গায় দখল করে নিয়েছিল। তখন তোমাদের রাজ্য থেকে আমাদের সাথে শান্তি চুক্তি করা হয় এবং তোমার রাজ্য থেকে তোমাকে আমাদের রাজ্যে উপঢৌকন হিসেবে পাঠানো হয়েছিল। তোমার সাথে অলিভারের যে বিয়ে সেটা তখন তাই জন্য ঠিক হয়েছিল। তুমি নিজেকে সুপিরিয়র কিছু ভেবো না। এবার এই কথা শুনে দংয়াং তো প্রচন্ড রেগে যায় এবং বলতে থাকে যে আমি তোমাকে মেরেই ফেলবো আজকে। এবং এই বলে দংয়াং মুনের ওপর তার সেই চাবুক দিয়ে আঘাত করতে থাকে। এবার মুন তো তখনই সেই চাবুক ধরে নেয় এবং সে দংয়াংকে লাথি মেরে ফেলে দেয়। কিন্তু দংয়াং সঙ্গে সঙ্গে উঠে পড়ে এবং সে মুনকে মারতে যায়। কিন্তু তখনই সেখানে নাইজেল চলে আসে এবং নাইজেল এসে তার শক্তির সাহায্যে দংয়াংকে দমন করে। এবার অপরদিকে আমরা বাইকে দেখতে পাই, যার কথা ছিল শাওবাওকে নিয়ে রাজমাতার কাছে আসার, কিন্তু বাই সেটা করেনি। বাই নাইজেলের প্রতি লয়াল ছিল। এবার রাজমাতা তো বাইকে শাস্তি দেয় যে তুমি আমার কথা শুনলে, বলো ওই বাচ্চাটাকে কোথায় লুকিয়ে রেখেছো। এবং বাই বলে যে আমার তো মনে পড়ছে না, আমার অনেক বয়স হয়েছে কিনা এখন আর বেশি কথা মনে রাখতে পারি না। এবং রাজমাতা তখনই বাইকে শাস্তি দেওয়ার জন্য তার সৈন্যদের বলে তাকে ধরে নিয়ে যেতে। অপরদিকে দংয়াং তো হেরে গেছিল এবং তখনই মুন বলে যে আর কি কেউ আছে যে আমার সাথে লড়াই করবে, এবং কেউই লড়াই করতে এগিয়ে আসে না। এবার অপরদিকে আমরা শাওবাওকে দেখতে পাই। সে তো সেই প্রাসাদের এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছিল, কারণ সে বাইকে খুঁজেই পাচ্ছিল না। এবং তখনই খুঁজতে খুঁজতে সে নিজেই রাজমাতার কাছে চলে আসে। শাওবাও বলে যে আপনি কি গ্র্যান্ডপা বাইকে দেখেছেন? আমি ওনাকে অনেকক্ষণ ধরে খুঁজছি। এবং রাজমাতা তখনই বলে যে ও তুই সেই পিতৃহীন বাচ্চাটা। এবার শাওবাও তো বলে ওঠে যে না, আমার বাবা আছে, আমার সাথে এরম করে একদম কথা বলবে না। এবং রাজমাতা তখনই তার একটি লোককে বলে যে বাচ্চাটাকে এখনই মেরে ফেলো, এবং তারা শাওবাইয়ের ওপর হামলা করে। এবার শাওবাও তো সেখানেই অজ্ঞান হয়ে প্রায় পড়ে যায় এবং সে প্রায় মৃত প্রায় হয়ে গেছিল। কিন্তু তখনই তার চোখটা বেগুনি হয়ে জ্বলে ওঠে, যেমন কিনা নাইজেলেরটা জ্বলতো। এবং সেই দৃশ্য দেখে রাজমাতা তো প্রচন্ড অবাক হয়ে যায়। এবার ততক্ষণে সেখানে বাইকেও নিয়ে আসা হয়েছিল এবং আমরা দেখতে পাই যে বাইকে প্রচন্ড অত্যাচারও করা হয়েছিল। বাই বলে ওঠে যে আপনি একটা ছোট বাচ্চাকেও ছাড়ছেন না। এবং রাজমাতা তখনই বলে যে এটা কার বাচ্চা, আমাকে সত্যি করে বলো। বাই বলে যে আপনি কি চোখে দেখতে পারছেন না? আপনাকে ক্ষমতার নেশা মনে হয় অন্ধ করে দিয়েছে। শাওবাওকে দেখতে পুরোই নাইজেলের ছোটবেলার মতো। আপনি বুঝতে পারছেন না যেটা আপনারই নাতি, এটা নাইজেল এবং মুনের ছেলে। এবার এই কথা শুনে রাজমাতা চেঁচিয়ে ওঠে যে সেটা কিভাবে সম্ভব। আমাকে তো ইয়েচু বলেছিল যে মুনের সাথে নাকি অপর একজন ঘোড়ার কোতোয়ালের সম্পর্ক ছিল, এটা নাকি তাদের সন্তান। এটা কি করে নাইজেলের সন্তান হয়? এবং তখনই বাই বলে যে আপনি কি সবকিছু ভুলে গেলেন? 5 বছর আগে আপনি নাইজেলকে ড্রাগ দিয়েছিলেন এবং সেই রাতেই সে মুনের সাথে সম্পর্ক করেছিল এবং তাদেরই সন্তান শাওবাও। এবং এই ঘটনার সত্যিটা জেনে রাজমাতা তো একদমই ভ্যাবাচাকা খেয়ে যায়। এবার ততক্ষণে তো নাইজেলও সেখানে এসে গেছিল এবং সে তার ক্ষমতার সাহায্যে তার বাচ্চাকে বাঁচিয়ে তোলে। শাওবাও বলে যে বাবা, তুমি এসে গেছো, দেখো আমি তোমার মতো স্ট্রং হয়েছি কিনা। আমি কিন্তু এক ফোঁটা কাঁদিনি। এবং নাইজেল তো সঙ্গে সঙ্গে শাওবাওকে কোলে তুলে নেয়। নাইজেল বলে যে আমি এতদিন তোমাকে কিছু বলিনি মা, কারণ যতই হোক তুমি তো আমার মা। কিন্তু আজকে আমি আর কিছু না বলে থাকতে পারছি না। আমার স্ত্রী বা সন্তানকে যে ক্ষতি করতে চাইবে তাদের তো আমি কখনোই ছাড়বো না। এবং নাইজেল তার মাকে কোল্ড প্যালেসে বন্দি করে। এবার অপরদিকে আমরা দেখতে পাই মুন তো বলে যে আর কেউ কি আমার সাথে লড়াই করতে চায়। এবং তখনই দংয়াং উঠে বলে যে আমি করব। তখন যদি ওই শয়তানটা এসে আমাকে অ্যাটাক না করতো আমি হারতাম না। এবং মুন আবারও দংয়াং এর সাথে ফাইট করে এবং খুব সহজেই সে দংয়াংকে হারিয়ে দেয় এবং দংয়াংকে সেখানেই খতম করে। এবার মুন তো সেখান থেকে চলে যাচ্ছিল এবং তখনই ইউ বলে ওঠে যে মুন, তুমি আমার দিদির মুখটা নষ্ট করে দিয়েছো, ওকে হারিয়েছো। আমি তোমাকে ছাড়বো না। তোমার এই পিতৃহীন বাচ্চাকে আমি তোমার চোখের সামনে মেরে ফেলবো। এবং এই কথা শুনে মুন তো প্রচন্ড রেগে যায় এবং সে তার ক্ষমতার সাহায্যে সেখানেই ইউকে হত্যা করে। এবার তখনই তো মুনের বাবা মুনকে অ্যাটাক করতে যাচ্ছিল, কিন্তু নাইজেল তার ক্ষমতার সাহায্যে তাকে সেখান থেকে সরিয়ে দেয় এবং তারা সেখান থেকে চলে আসে। এবার মুনের বাবা ইয়েচু এবং তার মা লিংলিং সবাই গিয়ে মহারাজের কাছে নালিশ করে যে মহারাজ, মুন এতদিন ধরে যেটা করছে সেটা অত্যন্ত অন্যায়।
সে দুই রাজ্যের মধ্যে সম্পর্ক খারাপ করেছে। অপর রাজ্যের রাজকুমারী দংয়াংকেও সে হারিয়েছে। তার ফলে দংয়াং অত্যন্ত অপমানিত বোধ করছে এবং সে আমাদের ছোট মেয়ে ইউকেও হত্যা করেছে। সুতরাং তার শাস্তি হওয়া দরকার। এবার মহারাজ তো বলেন যে আমি দেখছি মুনের বিরুদ্ধে অনেক অভিযোগ, মুনকে এক্ষুনি আমার কাছে ডেকে আনো। এবার মুনকে ডাকতে গেলে মুন বলে যে সবার তো আমার বিরুদ্ধে অনেক অভিযোগ, তাহলে এর বিচার সভা জনসমক্ষেই বসুক, আমি জনসমক্ষে এই সব কিছুর উত্তর দেব। এবং এই ঘটনা নিয়ে জনসমক্ষে একটি বিচার সভা বসানো হয় এবং সেখানে সকলেই উপস্থিত ছিল। সেখানে চিনচিয়ানও উপস্থিত ছিল, মুনের বাবা, তার বোন, তার সৎ মা, যুবরাজ অলিভার সকলেই সেখানে উপস্থিত ছিল। এবং তখনই সেখানে মুন আসে। এবার অপরদিকে আমরা নাইজেলকেও দেখতে পাই, যে এখানে উপস্থিত ছিল না। নাইজেলকে বাই বলে যে মহারাজ, ওখানে তো মুনকে নিয়ে বিচার সভা বসেছে, আপনি কি যাবেন না? এবং নাইজেল বলে যে না, মুন আমাকে বলেছে যে এখান থেকে ওর জার্নিটা একা, ও যতদিন না ওর মায়ের পদটা ফিরিয়ে আনছে ততদিন আমি যেন ওকে একাই লড়াই করতে দিই, আর সেটাই আমি করব। কিন্তু একবার ও মার্কুইজ হয়ে গেলে আমি ওকে সবার সামনে সসম্মানে বিয়ে করব। তুমি তাড়াতাড়ি ওর জন্য নানা রকমের উপহার তৈরি করো। এবং বাই তো সেই উপহার তৈরি করার জন্য বা আনার জন্য চলে যায়। এবার অপরদিকে মুনের ওপর তো সবাই অভিযোগের বর্ষণ করতে থাকে যে মুন কি কি ক্রাইম করেছে। ইয়েচু বলে যে মুন, তুমি আমার বোন ইউকে নিজে হাতে হত্যা করেছো, এর জন্য তোমার মৃত্যুদণ্ড হওয়া উচিত। এবং মুন তখনই বলে যে ও আমার ছোট্ট সন্তানের ওপর কোল্ড নিডেলের প্রয়োগ করেছিল, যেটার ফলে কিনা আমার ছোট্ট বাচ্চাটা মরে যেত, তার জন্য আমি ওকে এই শাস্তি দিয়েছি, সেটা কি অন্যায়? এবার সবাই তো বলে উঠে যে সে কি, ইউ তো শাওবাওয়ের নিজের আন্টি হতো, তাহলে একটা ছোট্ট বাচ্চার উপর ও এমন কেন করলো? এবার অলিভার তখনই বলে ওঠে যে তোমার সন্তান, তো তোমার সেই সন্তানের বাবা এবং ইউচো তখনই আবারও মুনের ওপর দোষারোপ করতে থাকে যে একজনের সাথে তুমি অবৈধ সম্পর্ক করে শাওবাওয়ের জন্ম দিয়েছো এবং তারপর আবার তুমি ওই কম্পিটিশন গ্রাউন্ডে একজন গার্ডকে সাথে করে নিয়ে এসেছি, হলে তুমি নিজে যে ব্যভিচারগুলো করেছো সেগুলোর জবাব কে দেবে? এবার আসলে ইয়েচুর পরিবার এতদিন মুনের নামে এই রটনাটা রটিয়ে রেখেছিল যে মুনের সাথে কোতোয়ালের সম্পর্ক রয়েছে, যাতে তার সম্মান নষ্ট হয় এবং তাকে যাতে বুলি করা যায়, যাতে তার মায়ের যে সম্পত্তিগুলি তার মা রেখে গেছে সেগুলো মুন না পায়। এবার মুন তো তার বাবাকে বলে যে বাবা, আজকে মহারাজের সামনে তুমি সত্যি করে বলবে আমার সাথে 5 বছর আগে কি কোতোয়ালের সম্পর্ক হয়েছিল। এবং মুনের বাবা তো বলে ওঠে যে হ্যাঁ, সেটাই সত্যি। মুন বলে যে তার আমাকে যখন ওখানে বন্দি করে রাখা হয়েছিল তখন ইউচু গরম লোহার ছ্যাঁকা দিয়ে আমার মুখ নষ্ট করে দিয়েছিল, সেই ব্যাপারে তোমার কি বলার আছে? এবার মুনের বাবা তো বলতে থাকে যে তোমার ব্যাপারে আমি বলবো, আর আমার একটা মেয়ে যে মারা গেল তার শাস্তি তুমি পাবে না? মুন বলে যে আমাকে যদি কেউ ক্ষতি করতে চায় তাহলে আমি তাকে ছাড়বো না। এবার মহারাজ তো তখনই বলে ওঠেন যে আমি সবই বুঝতে পারছি এবং এই পরিবার তোমার সাথে কি কি করেছে আমি সেটাও বুঝতে পারছি। আমি তোমাকে কথা দিয়েছিলাম যে তুমি চ্যাম্পিয়নশিপ জিতলে তোমাকে আমি জেনবেইয়ের মার্কুইস বানাবো, অর্থাৎ তোমার মা যে পদে ছিল সেই পদটা দেব এবং সেই কথা আমি রাখবো। এবং সঙ্গে সঙ্গে মহারাজ ডিক্রি জারি করে মুনকে জেনবেইয়ের মার্কুইস বানিয়ে দেয়। এবার মুন তো সঙ্গে সঙ্গে তার জেনারেলের পোশাক পরে নেয় এবং মুন বলে যে অলিভার, এবার তোমার পালা। এবার অলিভার তো বলে ওঠে যে আমি যুবরাজ, তুমি আমার সাথে কি করতে চাও? এবং মুন বলে যে যুবরাজ হও বা যেই হও, এবার তোমার পালা সব সত্যি কথা বলার। ফলে মুন তো অলিভারের গলায় তলোয়ার ধরে বলে যে অলিভার, তুমি সত্যি কথা বলবে কিনা বলো। এবার মহারাজা মনে মনে ভাবে যে মুন নিশ্চয়ই অনেক কষ্ট পেয়ে এই কাজটা করছে, আমি ওর কাজে কোনো বাধা দেব না, আমিও অলিভারের মুখ থেকে শুনতে চাই যে আসল সত্যিটা কি। এবং অলিভার তখনই সত্যি কথা বলে। অলিভার বলে যে 5 বছর আগে একাডেমিতে মুনের ওপর হামলা করেছিল, যে হামলার ফলে মুনের সমস্ত ক্ষমতা চলে গেছিল, মার্শাল আর্টসের কোনো ক্ষমতাই আর তার ছিল না। তাই জন্য আমি ভাবি যে মুনকে আর বিয়ে করব না। তখনই আমার সাথে ইয়েচুর দেখা হয়েছিল এবং আমি তখন ইয়েচুর সাথে হাত মেলাই। আমি ইয়েচুর সাথে প্ল্যান করেছিলাম যে যদি এমন কিছু করা যায় যাতে মুনের চরিত্রটা নষ্ট করা যায়, তাহলে আমি লজিক্যালি মুনের সাথে এই বিয়েটা ক্যান্সেল করে দিতে পারবো এবং আমার উপরও কেউ দোষ দেবে, তাই জন্য ইয়েচুই এই প্ল্যানটা আমার সাথে করে। এবার সবাই তো বলতে থাকে যে কেবলমাত্র একটা বিয়ে ভাঙার জন্য একটা মেয়ের সাথে এমন কেউ করতে পারে, তার চরিত্র নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারে। মুন বলে যে মহারাজ, এবার আশা করছি আপনার সামনে সব সত্যিটা এসে গেছে।
এবার মহারাজ তো সঙ্গে সঙ্গে যুবরাজকে কারাদণ্ড দেয়। মানে মহারাজ এতটাই ফেয়ার ছিল যে সে এটাও দেখে না যে তার ছেলে বা অন্য কেউ, এবং মহারাজ পরিবারের সকলকেও সঙ্গে সঙ্গে কারাদণ্ড দেন। এবার ততক্ষণে তো সেখানে শাওবাওকে নিয়ে নাইজেলও চলে এসেছিল। তখনই ইয়েচু বলে ওঠে যে আমি আসলে সেক্রেট রেলমের রানী হব, আর আমি যখন রানী হব তোমাদের কাউকে আমি ছাড়বো না, সকলকে আমি কেটে টুকরো টুকরো করে দেব। এবার নাইজেল তো তখনই বলে ওঠে যে রানী, সেক্রেট রেলমের রাজার রানী হবে তুমি। এবং ইয়েচু বলে যে এই তুমি একটা গরিব চাষা, চুপ করো, আমি তোমাকে কোনো কথা বলতে বলেছি? এবার ততক্ষণে তো মুনের জন্য বিয়ের নানা রকম উপহার নিয়ে স্যাক্রেড রেম থেকে লোকজনও চলে এসেছিল। এবং তখন ইয়েচু ভাবে যে এটা হয়তো তার জন্য আনা উপহার, কারণ রাজমাতা তো তাকে কথা দিয়েছিল যে নাইজেলের সাথে তার বিয়ে হবে। এবং ইয়েচুর কনফিডেন্স তো আরো বেড়ে যায়। এবং লিংলিং তো তখনই এসে সেই সমস্ত উপহার থেকে গয়নাগাটি ঘাঁটতে শুরু করে দেয়। কিন্তু তখনই নাইজেল তার ক্ষমতার সাহায্যে লিংলিং এর হাত বেঁধে দেয় এবং বলে যে তোমার সাহস কি করে হয় এই জিনিসপত্র ছুঁয়ে দেখার? এবার ইয়েজু তো এসে বলে যে তুমি আমার মাকে ক্ষতি করার চেষ্টা করছো, তুমি কে হ্যাঁ? যখন আমি রানী হব সবার আগে তোমাকে শিক্ষা দেব। গার্ডরা, তাড়াতাড়ি এই লোকটাকে ধরো। এবার গার্ডরা তো সঙ্গে সঙ্গে নাইজেলের সামনে তলোয়ার বার করে, কিন্তু নাইজেল তখনই তার বেগুনি চোখ দেখায় এবং বাইতে সঙ্গে সঙ্গে বলে যে তোমরা কি অন্ধ? তোমরা দেখতে পাচ্ছ না এটা কে? তোমরা স্যাক্রেট রেলমের রাজার সামনে এমনটা করছো? এবং সকলে তো নাইজেলের সামনে বো করতে বাধ্য হয়। এবং তখনই চিনচিয়ান ছুটে এসে ইয়েচুকে বলে যে শয়তানি, তুই আমাকে এতদিন মিথ্যে কথা বলছিলিস, তুই আমার পরিবারকে ব্যবহার করছিলিস, আমি তোকে আজকেই মেরে ফেলবো। এবং চিনচিয়ান ইয়েচুকে ধাক্কা মারে, কিন্তু সেই একবার পড়াতেই ইয়াচু সেখানেই মারা যায়। এবার চিনচিয়ান তো বলতে থাকে যে আমি তো ওকে মারতে চাইনি, এক ধাক্কায় ও কি করে মরবে? এবং তখনই মুন বলে যে সেটা না, আসলে এই কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য প্রচুর পরিমাণে ড্রাগস নিয়েছিল নিজেকে শক্তিশালী করার জন্য, এবং সেই ড্রাগসের ওভারডোসেই ও মারা গেছে। সুতরাং এতে চিনচিয়ানের কোনোই দোষ নেই। এবং মুনের যারা শত্রুরা ছিল তারা তো সকলেই খতম হয়। সকলেই মুন আর নাইজেলের জয় জয়কার করতে থাকে এবং মুন, নাইজেল এবং শাওবাও তাদের নতুন সুন্দর জীবন শুরু করে। এবং এখানেই আমাদের এই ম্যাজিক্যাল ড্রামা শেষ হয়। তো তোমাদের এই ড্রামাটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবে না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে জানিও। এবং আমি এই চ্যানেলে এই ধরনের চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা আরও ড্রামা দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।